ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভের বায়ুমণ্ডলের চ্যাপ্টারটি পড়াবো, যেটা সেকেন্ড সামেটিভের প্রাকৃতিক ভূগোলের একটা অংশ। বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা পড়াবো। তো এই চ্যাপ্টারের যে মূল বিষয়গুলো সেগুলো আমি তোমাদের কাছে ডিসকাস করব, সেগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং পরবর্তীকালে একটু ভালো করে পড়ে নেবে। আর প্রথমেই আমাদের জানা দরকার বায়ুমণ্ডল কাকে বলে। আমরা যদি একটা খোলা মাঠে গিয়ে ভূপৃষ্ঠের উপর দাঁড়াই, তারপর ওপরের দিকে তাকাই, তাহলে দেখব যে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে একটা আপাত শূন্যতা লক্ষ্য করা যায়। কিন্তু এটা মোটেই আপাত শূন্য নয়, তার কারণ এই সমগ্র অংশটা বায়ু দিয়ে পরিপূর্ণ। স্বাভাবিকভাবেই আমরা যখন ওই ভূপৃষ্ঠের উপর গিয়ে দাঁড়ালাম, আমরা বায়ুমণ্ডলের মধ্যেই দাঁড়ালাম এবং আমাদের যে প্রত্যেকের যে ব্যক্তিগত শরীর, সেটা বায়ুমণ্ডলকে অপসারিত করে আমরা দাঁড়িয়ে আছি। এখানে বায়ুমণ্ডলের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ ভূপৃষ্ঠকে মাধ্যাকর্ষণ শক্তির টানে স্পর্শ করে আছে, তাকেই আমরা বায়ুমণ্ডল বলবো। এখানে একটা জিনিস তোমাদের জানা দরকার যে আমাদের যে ভূপৃষ্ঠটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা একদম 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সেই 10,000 কিলোমিটারের মধ্যে 29 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের মধ্যেই বায়ুমণ্ডলের প্রায় 97% গ্যাসীয় পদার্থের পরিমাণ ওই 29 কিলোমিটারের মধ্যেই বেশি থাকতে লক্ষ্য করা যায়। এই যে বায়ুমণ্ডলটা, এই বায়ুমণ্ডলের মধ্যে কি কি উপাদান আছে, সেই উপাদানগুলো যথাক্রমে হচ্ছে একটি গ্যাসীয় উপাদান, একটি জলীয় বাষ্প, একটি ধূলিকণা। এখন তোমাদের স্বাভাবিক মনে হতে পারে যে আমরা এই গ্যাসীয় উপাদান, ধূলিকণা বা জলীয় বাষ্প পড়ে আমরা কি করব না। গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা এর প্রত্যেকটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। একটা জিনিস খেয়াল রাখার দরকার যে ভূগোলের প্রত্যেকটা যে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের একটা যোগ রয়েছে। সেই যোগটাকে শুধু তুমি যদি বুঝতে চেষ্টা করো, তাহলে এর মধ্যের আনন্দটাকে তুমি খুঁজে পাবে। আমরা যদি প্রথমেই বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বায়ুমণ্ডলের মধ্যে কী কী দেখব না। বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। নাইট্রোজেনের পরিমাণটা প্রায় 78.084%। তারপরে যে দ্বিতীয় গ্যাসীয় উপাদানটা আছে, সেটা প্রায় সেটা অক্সিজেন 20.946%। তারপরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড 0.033%, এবং বাকি আর্গন যেটা রয়েছে 0.934%, এবং অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে 0.003%। এই যে গ্যাসীয় উপাদানগুলি রয়েছে, এদের কিন্তু আমাদের জীবনের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ বা ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটা কি না, ধরে নাও নাইট্রোজেনের সঙ্গে আমাদের যোগাযোগটা কি না। বায়ুতে প্রচুর পরিমাণে যে নাইট্রোজেন যৌগটা রয়েছে, সেই নাইট্রোজেন যৌগ উদ্ভিদের মধ্য দিয়ে, উদ্ভিদের জন্য এটা খুব প্রয়োজন, এবং একটা নাইট্রোজেন চক্র যেটা আমরা লক্ষ্য করি, সেটা উদ্ভিদের মধ্য দিয়েই বায়ুমণ্ডলে চক্রাকারে আবর্তিত হয়। উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন অত্যন্ত একটা উপকারী একটা উপাদান। অক্সিজেন যে গ্যাস, সেই অক্সিজেন গ্যাস সম্পর্কে তোমাদের বলার অপেক্ষা রাখে না, কারণ মানুষ জন্ম থেকেই যখন সে একটা ভ্রূণ, তখন থেকে কিন্তু তার অক্সিজেনের দরকার হয়ে যায়। সে মাতৃগর্ভে আমরা থাকার সময় আমাদের মায়ের মধ্য দিয়ে আমরা অক্সিজেনটাকে উপলব্ধি করি। ফলে স্বাভাবিকভাবেই আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। আর অক্সিজেনটা কোত্থেকে আসে না, প্রকৃতিতে যে গাছপালা রয়েছে সেখান থেকে অক্সিজেন বায়ুমণ্ডলে তৈরি হয়। তাহলে স্বাভাবিকভাবে অক্সিজেনটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে অনেক কিছু আলাপ আলোচনা করা যায়। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা বর্ধনকারী একটি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড। এবং অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, জেনন, ক্রিপ্টন, হিলিয়াম, নাইট্রাস অক্সাইড, মিথেন, এরা কিন্তু অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে। আর্গন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, এগুলো সমস্ত কতগুলো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে। পরের যে উপাদানটা আছে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্প নিয়ে আলোচনা করা দরকার। জলীয় বাষ্প সম্বন্ধে তোমাদের ধারণা আছে স্পষ্ট, কারণ জলীয় বাষ্প থেকে কী তৈরি হয়, মেঘ তৈরি হয়। ভূপৃষ্ঠ সংলগ্ন যে জলভাগ আছে, সূর্যের তাপে জলীয় বাষ্প তৈরি হয়। সেই জলীয় বাষ্প বায়ুমণ্ডলে থাকা প্রচুর পরিমাণে যে ডাস্ট পার্টিকেলস বা অ্যারোসলগুলো থাকে, সেই অ্যারোসলকে আশ্রয় করে একে অপরের সঙ্গে সংযুক্ত হয় এবং মেঘ তৈরি করে। মেঘ কেন দরকার না, মেঘ আমাদের বৃষ্টির জন্য দরকার।
পৃথিবীতে যে জলচক্রের যে আবর্তনটা আছে, আমরা আমাদের বর্ষাকালে যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে যে বৃষ্টিটা আসে, কোথা থেকে আসে? হঠাৎ হঠাৎ করে তো আসে না। এটা একটা অদ্ভুত ধরনের বৈজ্ঞানিক সিনারিও যে উত্তর গোলার্ধে যখন সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়, যখন আমাদের এখানে গ্রীষ্মকাল হয়, তখন বড় রকমের নিম্নচাপের গহ্বর তৈরি হয় ভারত মহাসাগর থেকে। প্রচুর পরিমাণে এই হিউজ নাম্বার অফ ওয়াটার ভেপার ভারতীয় স্থলভাগের শূন্যস্থান পূরণ করবার জন্য আসে। ভারতের বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্নভাবে বৃষ্টিপাত সংঘটিত হতে দেখি। তাহলে জলীয় বাষ্প কিন্তু আবহাওয়া এবং জলবায়ু গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমাদের জানা দরকার। আরেকটাকে ধূলিকণা। তোমাদের মনে হতে পারে যে ধূলিকণা পড়বো কেন? ধূলিকণার ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি একটু আগে যেটা বললাম যে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে থাকা ধূলিকণাকে আশ্রয় করে মেঘ তৈরি করে। 1 নম্বর পয়েন্ট। ভূপৃষ্ঠ যে তাপটা গ্রহণ করে, সূর্য থেকে আগত যে সৌররশ্মি আসে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর ভূপৃষ্ঠ যখন তাপটাকে ছেড়ে দেয়, তখন বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরে যে এলিমেন্টসগুলো থাকে, তার মধ্যে ধূলিকণাও অন্যতম, তারাও কিন্তু ওই বিকিরিত তাপকে মহাশূন্যে ফেরত যেতে একটু বাধা দান করে। ফলে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডলে উষ্ণতার পরিমাণটা আমরা বাড়তে লক্ষ্য করি। অ্যারো শব্দের অর্থ বায়ু, আর সয়েল মানে ধূলিকণা। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সোল মানে অ্যারোসল, সোল মানে ধূলিকণা। এটা একটু খেয়াল রাখার দরকার আছে। আর তোমরা খেয়াল করবে যে এই ধূলিকণার জন্যই কিন্তু আকাশকে অনেকখানি নীল দেখায়, নাহলে কিন্তু আকাশকে আমরা নীল দেখতাম না। এবারে বায়ুমণ্ডলের উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে বলবো সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর একটাকে বলবো বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। সমমণ্ডলের সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায় যে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলের স্তর, সেখানে বিভিন্ন প্রকার গ্যাসীয় উপাদানের অনুপাত একই রকমের থাকে। রাসায়নিক গঠনগুলো প্রায় সমপ্রকৃতির। সেখানে থাকে নাইট্রোজেন, থাকে অক্সিজেন, থাকে এবং অন্যান্য যে গ্যাসগুলো থাকে, জেনন, নিয়ন, এই সমস্ত গ্যাসগুলোর উপাদানগুলো একই রকমের থাকে। ফলে এই সম উপাদানযুক্ত গ্যাসীয় উপাদান দিয়ে যে স্তরটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলবো সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। মানে তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সমমণ্ডল এবং একটা বিষমমণ্ডল। সমমণ্ডলের ইংরেজি টার্মটা হচ্ছে হোমোস্ফিয়ার, বিষমমণ্ডলের হেটেরোস্ফিয়ার। সমমণ্ডল কাকে বলবো না, ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলীয় স্তর, যেখানে একই রকমের গ্যাসীয় উপাদানের অনুপাত এবং রাসায়নিক গঠনটাও একই রকম থাকে, সেই বায়ুমণ্ডলীয় স্তরটাকে সমমণ্ডলীয় বায়ুমণ্ডলীয় স্তর বলা হবে, যেখানে নাইট্রোজেন, অক্সিজেন, জেনন এবং নিয়ন থাকে, এই গ্যাসগুলো থাকে। আর এই যে 1 থেকে 80 কিলোমিটার বললাম, আমরা এর পরে আলোচনা করব উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরকে 6 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে 3টি স্তর এই সমমণ্ডলীয় স্তরের মধ্যে রয়েছে, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। এরপরে বিষমমণ্ডলীয় বায়ুমণ্ডলীয় স্তর কাকে বলবো না, 80 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলীয় স্তরটা আছে, যেখানে বিভিন্ন প্রকার গ্যাসীয় উপাদানের অনুপাত একই রকমের নেই, সেই বায়ুমণ্ডলীয় স্তরটাকে আমরা বিষমমণ্ডলীয় বায়ুমণ্ডলীয় স্তর বা হেটেরোস্ফিয়ার বায়ুমণ্ডলীয় স্তর বলবো। এখানে এই হেটেরোস্ফিয়ার বায়ুমণ্ডলীয় স্তরের 4টি উপবিভাগ আমরা ভাগ করতে পারি। যেমন একটাকে বলবো আমরা 80 থেকে 200 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলীয় স্তরটা আছে, সেই বায়ুমণ্ডলীয় স্তরটাকে বলবো আমরা আণবিক নাইট্রোজেন স্তর, যেটা আণবিক নাইট্রোজেন দিয়ে পরিপূর্ণ। আর 200 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলীয় স্তরটা আছে, সেটা আণবিক অক্সিজেন স্তর। আর 1000 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলীয় স্তরটা আছে, সেটা পুরোপুরি হিলিয়াম দিয়ে তৈরি, হিলিয়াম স্তর। আর 3500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলীয় স্তরটা আছে, তাকে বলবো আমরা হাইড্রোজেন স্তর। তাহলে এই বিষমমণ্ডলীয় স্তরে আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায়। এরপরে আমরা এই ছবিটাকে একটু দেখে নেব। এই ছবিতে আমরা ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলীয় স্তরটা রয়েছে, এই বায়ুমণ্ডলীয় স্তরের আমরা উষ্ণতার ভিত্তিতে এই বায়ুমণ্ডলীয় স্তরটাকে আমরা 6টা ভাগে ভাগ করব। সেই 6টা ভাগ কী কী না, সেই 6টা ভাগ হচ্ছে যথাক্রমে 1 নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার, 2 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর মেসোস্ফিয়ার, 4 নম্বর আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, 5 নম্বর এক্সোস্ফিয়ার, 6 নম্বর ম্যাগনেটোস্ফিয়ার। এখানে এগুলো আলোচনা করার সময় আমরা প্রথমে ট্রপোস্ফিয়ার সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব। যে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর, যার উচ্চতা 0 থেকে 18 কিলোমিটার। পৃথিবী অভিগত গোলীয় আকৃতির, ফলে পৃথিবীতে যে বায়ুমণ্ডলীয় স্তরগুলো আছে, সেটা কিন্তু এইরকম অর্ধবৃত্তীয় অবস্থায় অবস্থান করা যায়, যে কারণে আমরা
পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চল খুব কাছে অবস্থান করছে, সেই জন্য সেখানে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 8 কিলোমিটার, আর নিরক্ষীয় অঞ্চল যেহেতু স্ফীত সেই জন্য সেখানকার বায়ুমণ্ডলীয় স্তরের উচ্চতাটা 18 কিলোমিটার। এই যে ট্রপোস্ফিয়ার যে বায়ুমণ্ডলীয় স্তর, এটাকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলবো। এখানে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রাটা কমে যায়, যেটাকে ল্যাপস রেট অফ টেম্পারেচার বলবো আমরা। এখানে বজ্র বিদ্যুৎ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত ঘটতে দেখা যায়। এবার ট্রপোস্ফিয়ারকে যদি আমি 0 থেকে 18 কিলোমিটার ধরি, তাহলে দেখা যাবে এর মাঝামাঝি জায়গাটাতে টেম্পারেচারটা ওই 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে পার কিলোমিটারে কমতে কমতে প্রায় -58 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়, এবং একদম টপ লেভেলটাতে একবারে ওপরের যে জায়গাটা সেখানে প্রায় -80 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। ট্রপোস্ফিয়ার 18 কিলোমিটারের ঠিক 2-3 কিলোমিটার আগে গিয়ে পজ করে, অর্থাৎ থেমে যায়। সেই অঞ্চলটাকে আমরা বলবো ট্রপোপজ অঞ্চল। ক্ষুদ্রমণ্ডল বলার কারণ ট্রপোস্ফিয়ার অংশেই বায়ুমণ্ডলের ঝড়, ঝঞ্ঝা, বজ্র, বৃষ্টিপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলো ঘটতে দেখা যায়, সেই জন্য এটাকে আমরা ক্ষুদ্রমণ্ডল বলছি। তারপরে যে বায়ুমণ্ডলীয় স্তর আছে সেটাকে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার বলবো, যেটা 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলীয় স্তরে তেমন কোনো বায়ুপ্রবাহের আনাগোনা লক্ষ্য করা যায় না। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আবার উষ্ণতাটা ট্রপোস্ফিয়ারে যে হারে কমছিল, এখানে বাড়তে 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 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাসে পৌঁছে যায়। স্ট্র্যাটোস্ফিয়ারটা শান্তমণ্ডল লক্ষ্য করা যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে খুব একটা বায়ুপ্রবাহ ততখানি দেখা যায় না, যে কারণে স্ট্র্যাটোস্ফিয়ারের বায়ুমণ্ডলীয় স্তরে আমরা যখন কোনো রকেট ছাড়া হয়, সেই রকেটের যে ধোঁয়াটা সেটা পুচ্ছাকারে লক্ষ্য করা যায়, আমরা সেটাকে উল্লেখযোগ্যভাবে অনেক সময় দেখতে পাই। আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার, যে স্ট্র্যাটোস্ফিয়ারের যে অংশর একটা নির্দিষ্ট জায়গায় একটু মেঘ দেখা যায়, যেটাকে মাদার অফ পালস ক্লাউড আমরা বলি, বা ন্যাকারেয়াস ক্লাউড বলি আমরা। এখানে 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায়, স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত যে উচ্চতার অংশটি আছে, সেই জায়গাতে O3 বা ওজোন গ্যাসের আধিক্যটা লক্ষ্য করা যায়। আমরা ওজোন সম্পর্কে বায়ুমণ্ডলীয় স্তর আলোচনার পরে একটু ব্যাখ্যা দেব। এরপর আমরা আলোচনা করব মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলীয় স্তর, যেটি 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলীয় স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায়, এবং এই বায়ুমণ্ডলীয় স্তরে আমরা তাপমাত্রা প্রায় -83 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত লক্ষ্য করা যায়। সামান্য বৃদ্ধি পায়, কিন্তু টেম্পারেচারটা -83 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। ফলে এই বায়ুমণ্ডলীয় স্তরের যে সমস্ত উল্কা টুলকাগুলো আসে, সেটা ঘর্ষণজনিত কারণে ছোট ছোট উল্কা হলে মেসোস্ফিয়ারে পুড়ে যায়, খুব বড় উল্কা হলে সেটা মেসোস্ফিয়ারের ঘর্ষণ প্রতিরোধ করে আমরা নিচের দিকে নামতে পারবো। মেসোস্ফিয়ারের নিচের দিকে স্তরের টেম্পারেচারটা কিছুটা বাড়ে, কিন্তু ঊর্ধ্বসীমায় টেম্পারেচারটা থাকে -83 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে একটা বিশেষ ধরনের মেঘ দেখা যায়, যেটাকে আমরা নকটিসুলেন্ট ক্লাউড বলি। সেটা 80 থেকে 500 কিলোমিটার আয়নোস্ফিয়ার। এই বায়ুমণ্ডলীয় স্তরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলীয় স্তর। এই বায়ুমণ্ডলীয় স্তরের টেম্পারেচার 200 কিলোমিটার পর্যন্ত যদি আমরা দেখি, 200 কিলোমিটারের ঊর্ধ্বে প্রায় 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লক্ষ্য করা যায়। আবার 350 কিলোমিটারের ঊর্ধ্বে যদি যাই, তাহলে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লক্ষ্য করা যায়। এই অতিরিক্ত তাপমাত্রার জন্য এই স্তরটির নাম থার্মোস্ফিয়ার, আর একে আমরা আয়নোস্ফিয়ার বলি। তার কারণ হচ্ছে এটাই, যে এখানে তড়িতাহত অণুর যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেখানে ইলেকট্রন এবং প্রোটনগুলো তড়িতাহত হয়ে এক ধরনের আলোক বিচ্ছুরণ ঘটায়। যে আলোক বিচ্ছুরণটা অন্ধকারের সময় আমরা বেশি দেখতে পাই। মেরু অঞ্চলে যখন 6 মাস অন্ধকার থাকে, তখন সেটাকে আমরা বলবো সুমেরু প্রভা, আর কুমেরু অঞ্চলে যখন অন্ধকার থাকে, তখন সেটাকে বলবো আমরা কুমেরু প্রভা। এখানে আরেকটা জিনিস জানা দরকার, আমরা ভূপৃষ্ঠ থেকে যে বেতার তরঙ্গটা পাঠাই, এই আয়নোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয়ে আবার সেটা ভূপৃষ্ঠে ফিরে আসে, এবং এই আয়নোস্ফিয়ারের এই বেতার তরঙ্গ ফিরে আসার কারণেই যে ওয়েভ বা তরঙ্গ সৃষ্টি হয়, তার জন্য কিন্তু আমাদের এই ইন্টারনেট পরিষেবা বা টেলিভিশন বা ফ্যাক্স, মেল বা অন্যান্য অনেক কিছু জিনিস, এগুলো এর দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে। এরপরের যে বায়ুমণ্ডলীয় স্তরটা রয়েছে 500 থেকে 750 কিলোমিটার, সেটার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলীয় স্তর, যেটা পুরোপুরি মাত্রায় পারমাণবিক অক্সিজেন দিয়ে তৈরি। এই স্তর সম্পর্কে বিজ্ঞানীরা আমাদের কাছে তেমন কোনো তথ্য দিতে পারেনি, এখনও গবেষণা চলছে, পরে জানলে আমরা সেগুলো তোমাদেরকে জানাতে পারবো। তারপরের যে বায়ুমণ্ডলীয় স্তরটি হচ্ছে, যেটা একবারে শেষ বায়ুমণ্ডলীয় স্তর, সেটা 750 থেকে 10,000 কিলোমিটার, যেটাকে আমরা ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলীয় স্তর বলবো। এখানে
এই যে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্যটা বেশি থাকে, নিম্নাংশের দিকে কিছুটা পারমাণবিক অক্সিজেন থাকে, এবং এখানে প্রোটন এবং ইলেকট্রনের সমন্বয়ে একটা বড় রকমের চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। সেই জন্য এই স্তরের নাম আমরা সেই জন্য এই স্তরটাকে আমরা ম্যাগনেটোস্ফিয়ার বলে চিহ্নিত করি। আলোচনা করব, আমরা ট্রপোস্ফিয়ার আলোচনা করেছিলাম। এই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা, যেটা ট্রপোপজ বলছি আমরা, সেই ট্রপোপজ সংলগ্ন অঞ্চলে এক প্রকার বিশেষ বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রচণ্ড গতিতে প্রবাহিত হতে লক্ষ্য করা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কিছু জেট বিমানে যাওয়া পাইলটরা লক্ষ্য করেছিলেন, সেই বায়ুটার নাম হচ্ছে জেট বায়ু। ট্রপোপজ অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। আরেকটা বিষয় আমরা আলোচনা করব, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা 20 থেকে 30 কিলোমিটারের মধ্যবর্তী জায়গায় যে ওজোন স্তরটা থাকে, ওজোন স্তরের গুরুত্ব এবং বিনাশ ব্যাপারটা সম্বন্ধে আমাদের একটু আলোচনার দরকার আছে। 1913 খ্রিস্টাব্দের ফ্রান্সের দুই পদার্থবিদ চার্লস ফ্যাব্রি এবং হেনরি রুইন্স, এনারা প্রথম ওজোন গ্যাসের অস্তিত্ব বা উপস্থিতি আবিষ্কার করেছিলেন। এনারা দেখলেন যে 20 থেকে 40 কিলোমিটারের মধ্যে যে বায়ুমণ্ডলীয় স্তরটা আছে, সেখানে ওজোন গ্যাসের আধিক্যটা লক্ষ্য করা যায়। এই ওজোন গ্যাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তোমরা অনেকেই জানো যে সূর্য থেকে যে ক্ষুদ্র তরঙ্গরূপে যে আলোকরশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, সেই সময় বেশ কিছু ইউভিআর মানে আল্ট্রাভায়োলেট রে চলে আসে। সেটা কিন্তু ওজোন গ্যাসের পুরু স্তর থাকার জন্যে ইউভিআরটা ওখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার ফেরত যায়। এই ইউভিআর কিন্তু প্রকৃতি এবং মানুষের জীবজগতের প্রচুর ক্ষতি করে। তাহলে স্বাভাবিকভাবে ওজোন স্তর সূর্য থেকে আগত ইউভিআরকে বাধা দান করে আমাদের পৃথিবীকে সুরক্ষিত করছে, এটা আমরা জানতাম। কিন্তু দেখা গেল যে প্রকৃতির দূষণজনিত কারণে আমরা পৃথিবীকে অনেক বেশি দূষিত করে ফেলেছি, যে কারণেই প্রথম লক্ষ্য করা গেল অ্যান্টার্কটিকায় যে সেখানকার ওজোন স্তরের মধ্যে একটা ছিদ্র তৈরি হয়েছে, যে ছিদ্র দিয়ে কিছু কিছু ইউভিআর ভূপৃষ্ঠে প্রবেশ করে যাচ্ছে। তার ফলে কিছু মারণ রোগ প্রকৃতির মধ্যে লক্ষ্য করা গেছে। তার দ্বারা উদ্ভিদ প্রাণী সবাই কিন্তু তার দ্বারা প্রভাবিত। এখানে ওজোন স্তরের বিনাশ বা ওজোন গহ্বরটা কেন তৈরি হলো সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আমাদের জানা দরকার যে প্রকৃতি থেকে বিভিন্নভাবে নাইট্রাস অক্সাইড, পারমাণবিক ক্লোরিন, পারমাণবিক ব্রোমিন, ক্লোরোফ্লোরোকার্বন, ব্রোনোফ্লোরোকার্বন, এই যে গ্যাসগুলো আছে, এদের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে ওজোন গ্যাস মাত্রাতিরিক্তভাবে ওজোন স্তরের যে পুরু স্তরটা সেটাকে অনেকটা তারা পাতলা করে দিচ্ছে। তাহলে এই যে নাইট্রাস অক্সাইড, পারমাণবিক ক্লোরিন, পারমাণবিক ব্রোমিন, ক্লোরোফ্লোরোকার্বন, ব্রোনোফ্লোরোকার্বন, এই যেগুলো আছে, এগুলো কিন্তু অনেকটা প্রকৃতি থেকেও সৃষ্টি হয়, আবার মানুষের দ্বারাও সৃষ্টি হয়। আমাদের যে উন্নত আধুনিক জীবন, সেই আধুনিক জীবনের কারণেই কিন্তু আমরা প্রকৃতিকে অনেকটা দূষিত করে ফেলছি। সে কারণেই ওজোন লেয়ারের মধ্যে একটা ছিদ্রতা লক্ষ্য করা যাচ্ছে। মূল বিনাশের কারণটা হচ্ছে কৃষিক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন গঠিত সার ব্যবহার করছি। এর অতিরিক্ত ব্যবহারের ফলে নাইট্রাস অক্সাইড ওজনকে ভেঙে দিচ্ছে। সভ্যতার উন্নতির সাথে সাথে আমরা রেফ্রিজারেটর ব্যবহার করছি, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করছি, ফোন ব্যবহার করছি। সেখানে সিএফসি, ক্লোরিন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, যেগুলো মানে ফ্রিয়ন গ্যাস, এরা কিন্তু বায়ুমণ্ডলে মিশে প্রচুর পরিমাণে ওজনের সাথে বিক্রিয়া করে ওজনকে ভেঙে দিচ্ছে। দেখা যাচ্ছে একটা ক্লোরিন অণু প্রায় 10 লক্ষ ওজন অণুকে ভেঙে দেয় এবং নিজে কিন্তু অপরিবর্তিত থাকে। তাহলে আমাদের ভোগবাদী জীবনযাত্রা স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনের সঙ্গে বিক্রিয়া করে ওজন স্তরকে পাতলা করে দেওয়ার কারণেই কিন্তু সূর্য থেকে আগত ইউভিআর বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছে যাচ্ছে। সেটা আমাদের নানান ক্ষতির সম্মুখীন করছে। আমরা আজকে বায়ুমণ্ডলের উষ্ণতা, তাপ ও উষ্ণায়ন এবং বিশ্বায়ন সম্পর্কে আলোচনা করব। সেখানে প্রথমেই আমাদের জানা দরকার যে বায়ুমণ্ডলের তাপ বলতে গেলে আমরা কি বুঝি। তার বিষয়টা এরকমই, কোনো স্থানের উষ্ণতাই হলো সেই স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতা। তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎসটা কি না, সূর্য। আমরা জানি সূর্যের বহিঃপৃষ্ঠের তার তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেই 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 200 কোটি ভাগের 1 ভাগ ভূপৃষ্ঠে ক্ষুদ্র আলোক তরঙ্গ রূপে এসে পৌঁছায়। তাহলে স্বাভাবিকভাবে প্রতি মুহূর্তে সূর্য থেকে আগত সৌররশ্মি যেটা ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাকে আমরা ইনকামিং সোলার রেডিয়েশন বলবো, যেটাকে আমরা বলতে পারি ইনসোলেশন, ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আগত যে সৌররশ্মি, সেই সৌররশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে 34% সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সরাসরি মহাশূন্যে ফেরত যায়, যেটাকে আমরা বলবো পৃথিবীর অ্যালবেডো। আর 66% সূর্যরশ্মি বায়ুমণ্ডল, জলীয় বাষ্প, মেঘ, ভূপৃষ্ঠ ইত্যাদির দ্বারা
বিচ্ছুরিত শোষিত হয়ে ভূপৃষ্ঠকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উত্তপ্ত করে। এখানে পৃথিবীর যে অ্যালবেডো সেটা 34% সরাসরি সূর্যরশ্মিটা প্রতিফলিত হয়ে ফেরত যাচ্ছে, আর বাকি যে 66% মেঘপুঞ্জ দ্বারা প্রতিফলিত হচ্ছে তার একটা পার্সেন্টেজ আমরা বলতে পারি 23%। সৌররশ্মির প্রত্যক্ষ বিকিরণ 19%, বায়ুমণ্ডল এবং মেঘ দ্বারা প্রত্যক্ষভাবে যে শোষণ সেটা 19%, আর আকাশ থেকে বিচ্ছুরণ সেটা হচ্ছে 5%। এটা তোমরা একটু ভালো করে ভাবলেই তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে সূর্য থেকে আগত সৌররশ্মির 66% দ্বারাই ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, যেটাকে আমরা এফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকরী সৌর বিকিরণ বলবো, কারণ এখানে 34% দ্বারা ভূপৃষ্ঠ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আদৌ উত্তপ্ত হচ্ছে না। এবার ভূপৃষ্ঠ থেকে সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, ভূপৃষ্ঠ তাপ গ্রহণ করে এবং তার বেশ কতগুলো পদ্ধতি যেমন বিকিরণ, পরিবহন, পরিচলন, অ্যাডভেকশন এবং অন্যান্য পদ্ধতির দ্বারা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতাটাকে বৃদ্ধি করে। এখানে বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি এগুলো তোমরা ক্লাস 7-এও অনেকটা পড়াশোনা করেছো। বিকিরণ পদ্ধতি কাকে বলবো না, যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই যখন শীতলতম মাধ্যমে সঞ্চালিত হয় তাকে আমরা বিকিরণ পদ্ধতি বলবো। অ্যাজ ফর এক্সাম্পল বলা যেতে পারে ভূপৃষ্ঠ থেকে সূর্যরশ্মিটা ভূপৃষ্ঠে এসে পৌঁছালো, এই কঠিন ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ গ্রহণ করে সমপরিমাণ তাপ বর্জন করে, ফলে স্বাভাবিকভাবেই সারাদিন ধরে উত্তপ্ত হওয়ার পর সূর্যাস্ত যাওয়ার পর ভূপৃষ্ঠ কিন্তু তাপ বিকিরণ করতে থাকে। এই বিকিরিত তাপ সে যখন তাপটা ছাড়ছে তখন তার সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, একে আমরা বিকিরণ পদ্ধতি বলছি। পরের যে পদ্ধতিটা আছে পরিবহন পদ্ধতি, পরিবহন পদ্ধতিটা কীরকম, পরিবহন পদ্ধতি কাকে বলবো না, পাশাপাশি বায়ুর যে অণুগুলো থাকে, একটা উষ্ণ বায়ু সেখান থেকে পাশের শীতল বায়ুর অণুতে তাপ সঞ্চালিত হচ্ছে এবং এই তাপ সঞ্চালনের প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না উভয় বায়ুর মধ্যে তাপের সমতা তৈরি হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, তোমরা দেখবে আমাদের যখন মাটির বাড়ি ছিল, আমাদের মা যখন রান্নাবান্না করতেন একটা কড়াইকে উনুনে রান্নাবান্না করার পর উনুনের পাশে কড়াইটাকে নামিয়ে রাখতেন। তাহলে কড়াইটা একটা জড় পদার্থ, তার মধ্যে তাপটা শোষিত হয়ে আছে। কড়াইটা অনেকক্ষণ রাখার পর বেশ কিছুক্ষণ পরে 5 মিনিট পরে যখন মা আবার কড়াইটা উপরে তুললেন তখন যদি তুমি পরখ করো দেখবে কড়াই থেকে অনেকটা তাপ নিচের ভূপৃষ্ঠে সঞ্চালিত হয়ে গেছে, অর্থাৎ নিচের ভূপৃষ্ঠটাও তখন তোমার হাত দিলে দেখবে অনেকখানি গরম লাগছে। এই যে পদ্ধতি এটাকে আমরা পরিবহন পদ্ধতি বলবো। আর পরিচলন পদ্ধতি কাকে বলবো না, বিকিরণ পদ্ধতি দ্বারা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল যখন উত্তপ্ত হচ্ছে, এই উত্তপ্ত বায়ু তোমরা জানো অনেকেই যে বায়ুতে তাপ প্রযুক্ত হলে বায়ুর আয়তনে বেড়ে যায় এবং সেটা হালকা হয়ে যায় এবং তার মধ্যে একটা স্রোত তৈরি হয়, অর্থাৎ তার ঊর্ধ্বগামিতা লক্ষ্য করা যায়, সে সরাসরি উপরের দিকে উঠে যায়। এবার যে জায়গা থেকে বায়ু উপরের দিকে উঠে গেল সেখানে যে শূন্যস্থানটা তৈরি হচ্ছে সেই শূন্যস্থান পূরণ করবার জন্য পাশাপাশি আবার ঠান্ডা শীতল বাতাসটা সেই জায়গায় এসে শূন্যস্থানটাকে পূরণ করে দিচ্ছে। ফলে এইভাবে চক্রাকারে উষ্ণবায়ু উপরে উঠছে, ওপরে শীতল বায়ু নিচে নামছে। এইভাবে যখন বায়ুর মধ্যে উষ্ণতার সঞ্চালন ঘটে তখন তাকে আমরা বলবো পরিচলন পদ্ধতি। অ্যাডভেকশন কাকে বলবো, অ্যাডভেকশন পদ্ধতিটা হচ্ছে বা যেটাকে আমরা বলবো অ্যাডভেকশন পদ্ধতি হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিক বায়ু প্রবাহের দ্বারা। আমি যদি একটা এখানে গ্লোব এঁকে দিই, একটা গ্লোব এঁকে দিলে এই যে গ্লোবটা আঁকলাম আমি, এই গ্লোব এঁকে দিলে দেখবে এটা হচ্ছে এটা 0 ডিগ্রি, এটা 23.5 ডিগ্রি নর্থ, 66.5 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি নর্থ, এটা 23.5 ডিগ্রি সাউথ, 66.5 ডিগ্রি সাউথ, 90 ডিগ্রি সাউথ। এই যে নিম্ন অক্ষাংশ আছে, নিম্ন অক্ষাংশে সূর্য সারা বছর লম্বাভাবে পতিত হয়। তাহলে এখানকার উত্তপ্ত বায়ু অনেক সময় ভূপৃষ্ঠ বরাবর 2 মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হতে লক্ষ্য করা যায়, তাকে আমরা বলবো অ্যাডভেকশন পদ্ধতির দ্বারা নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে বায়ুর সঞ্চালন ঘটে, তার দ্বারা বায়ুর উত্তাপ বায়ুমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। আরেকটা পদ্ধতি সম্পর্কে এখানে বলা যায় যেটাকে আমরা বলতে পারি তাপ শোষণ পদ্ধতি, হিট অ্যাবজর্পশন, তাপ শোষণ পদ্ধতি। এই তাপ শোষণ ব্যাপারটা কীরকম বলো তো, তাপকে শোষণ করে নেওয়া ব্যাপারটা কি না, তাপ শোষণ হচ্ছে সূর্যরশ্মি বায়ুমণ্ডলকে সরাসরি উষ্ণ না করলেও তার যে ভাসমান যে ধূলিকণা আছে, জলীয় বাষ্প আছে বা কার্বন ডাইঅক্সাইড আছে, তারা কিন্তু সরাসরি সূর্যরশ্মি থেকে তাপটাকে শোষণ করে নিয়ে বায়ুমণ্ডলকে অনেকখানি উত্তপ্ত করে ফেলে।
অন্যান্য পদ্ধতির মধ্যে পৃথিবীর যে সমস্ত জায়গাতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটছে, যেখানে ভূগর্ভ থেকে উষ্ণ প্রস্রবণ থেকে বিচ্ছুরিত গরম জল বাইরে বেরিয়ে আসছে, জলীয় বাষ্প থেকে মেঘ ও বৃষ্টিপাত হওয়ার সময় যে লিনতাপ ত্যাগ হয়, বা পৃথিবীর যে সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে খনিজ সম্পদ হিসাবে তেজস্ক্রিয় পদার্থ যেগুলো থাকে, যেমন হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, তাদের থেকে যে তাপ বিচ্ছুরণটা হয় তার দ্বারাও বায়ুমণ্ডল উত্তপ্ত হতে লক্ষ্য করা যায়। এখানে তাপ পরিমাপ সম্পর্কে আমরা একটা আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে তাপমান যন্ত্র বা থার্মোমিটারের সাহায্যে তাপ পরিমাপ করা হয়। তার মধ্যে একটি লঘিষ্ঠ মানে দিনের সর্বনিম্ন তাপ পরিমাপ করা হয়, আবার গরিষ্ঠ তাপ থার্মোমিটার, সেটা 6-এর যে থার্মোমিটার, সেখানে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ দুটো দাগ কাটা থাকে। তার দ্বারা আমরা দিনের সর্বনিম্ন তাপমাত্রা এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা জানতে পারি। এখানে দৈনিক গড় তাপমাত্রাটা আমরা কিভাবে ব্যবহার করব না, দৈনিক গড় তাপমাত্রা হচ্ছে সারাদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই দৈনিক গড় তাপমাত্রা বেরিয়ে যাবে। মাসিক গড় তাপমাত্রাটা কি? কোনো মাসের প্রতিদিনের গড় তাপমাত্রাকে সেই মাসের দিন সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে মাসিক গড় তাপমাত্রা বেরিয়ে যাবে। আর বার্ষিক গড় তাপমাত্রা সাধারণভাবে প্রত্যেকটা মাসের গড় তাপমাত্রাটাকে 12 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সেখানে বাৎসরিক গড় তাপমাত্রা বেরিয়ে যাবে। এখানে একটা বিষয়কে নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, যেটাকে আমরা বলবো উষ্ণতার প্রসর। উষ্ণতার প্রসরটা কি না, উষ্ণতার প্রসরটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, বা যেটাকে আমরা তাপমাত্রার প্রসর বলতে পারি। কোনো স্থান বা কোনো অঞ্চলের দৈনিক সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে পার্থক্যটা থাকে তাকে আমরা তাপমাত্রার প্রসর বা উষ্ণতার প্রসর বলব। কোনো স্থান বা অঞ্চলের সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে পার্থক্যটা আছে সেটাকে আমরা উষ্ণতার প্রসর বলে চিহ্নিত করব। এবার এর দ্বারা আমরা মাসিক তাপমাত্রার প্রসর পেয়ে যাব, বাৎসরিক তাপমাত্রার প্রসর পেয়ে যাব। এগুলো আমরা বের করতে পারি। তাপমাত্রা পরিমাপের এককের ক্ষেত্রে ডিগ্রি ফারেনহাইট এবং ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলটা ব্যবহার করা হয়। সেন্টিগ্রেড এবং ফারেনহাইট এককের মধ্যে যে সম্পর্কটা থাকে তার ইকুয়েশনটা হচ্ছে C/5 সমান M-32/9। এই তত্ত্বের সাহায্যে আমরা ফারেনহাইট এবং সেন্টিগ্রেড স্কেলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। আমরা এখানে যে গ্লোবের ছবিটা এঁকেছি, তোমাদের প্রত্যেককে যদি আমি বলি যে এই যে 0 ডিগ্রি নিরক্ষরেখা থেকে সুমেরুবিন্দু পর্যন্ত এবং 0 ডিগ্রি থেকে কুমেরুবিন্দু পর্যন্ত আমরা যদি দুদিকে দুজন ছাত্রকে পাঠাই, তাহলে নিরক্ষীয় অঞ্চলে যে তাপমাত্রা তার থেকে মেরু অঞ্চলের দিকে যখন যে যাবে এবং সুমেরুর দিকে যে যাবে, যে কুমেরুর দিকে যে যাবে, সে কিন্তু দেখবে যে নিরক্ষীয় অঞ্চলের থেকে তার তাপমাত্রা ক্রমশ কমছে। তাহলে এই কথাটা বলাই যায় যে পৃথিবীর সব জায়গার বায়ুমণ্ডলে সমপরিমাণ তাপমাত্রা পরিলক্ষিত হয় না। তাহলে প্রশ্নটা এইটাই হবে, এই যে বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ কি? এই যে একটা মানে টপিকস আছে বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ। তার মানে আমরা দেখছি গোটা পৃথিবীতে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা সব জায়গাতে এক নয়। সেই জন্যই তো তাপমণ্ডলের বিভাজন করা হয়েছে, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল। আমরা সেটা পরে আলোচনা করব। তাহলে গোটা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে তাপের তারতম্যের কারণটা কি? তারতম্য মানে পার্থক্য। নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা বেশি, নাতিশীতোষ্ণমণ্ডলীয় অঞ্চলের তাপমাত্রা কম, পর্বতের উঁচু জায়গাতে তাপমাত্রা কম, মালভূমি অঞ্চলের তাপমাত্রা কম, সমভূমি অঞ্চলের তাপমাত্রা বেশি, মরু অঞ্চলের তাপমাত্রা বেশি। কেন? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্সেস? কিসের কারণে? না, কারণটা হচ্ছে অক্ষাংশগত পার্থক্য, উচ্চতার পার্থক্য, বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত, ভূমির প্রকৃতি ও ঢাল, মেঘাচ্ছন্নতা, অধক্ষেপণ, স্থলভাগ ও জলভাগের বিস্তৃতি, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, মানুষের কার্যকলাপ ও নগরায়ন। এই যে পয়েন্টসগুলো আছে এগুলোকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে আমরা জানতে পারবো যে পৃথিবীর সমস্ত জায়গাতে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা একরকম লক্ষ্য করা যায় না বা যাচ্ছে না। এটাকে আমাদের মাথার মধ্যে একটু রাখতে হবে। তাপের তারতম্যের কারণ সম্পর্কে আলোচনা করব। দেখো, অক্ষাংশগত পার্থক্য। সর্বনিম্ন অক্ষাংশ 0 ডিগ্রি, সর্বোচ্চ 90 ডিগ্রি। তাহলে উভয় গোলার্ধেই অক্ষাংশের পার্থক্যের সাথে সাথে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য ঘটে। ফলে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণের মধ্যে যে পরিমাণ সূর্যরশ্মি যেভাবে পতিত হয়, 23.5 to 66.5 উত্তর দক্ষিণ গোলার্ধে সেইভাবে পতিত হয় না। আবার 66.5 থেকে 90 ডিগ্রি উভয় মেরুবিন্দু পর্যন্ত যে অঞ্চলটা, সেখানে একটা জায়গাতে লম্বভাবে পতিত হচ্ছে সূর্যরশ্মি, একটা জায়গাতে তির্যকভাবে, একটা জায়গাতে অতি তির্যকভাবে। আবার 2 মেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত্রি, তার একমাত্রিক তলের জন্য। তাহলে স্বাভাবিকভাবে এই যে অক্ষাংশগত পার্থক্যের কারণে কোথাও সূর্য লম্বভাবে পড়ে, কোথাও তির্যকভাবে পড়ে। ফলে গোটা পৃথিবীতে এই অক্ষাংশগত পার্থক্যই সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যকে ত্বরান্বিত করার জন্য
বায়ুমণ্ডলের সব জায়গায় তাপমাত্রা সমান হয় না। এই জন্য আমরা বলতেই পারি নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে যদি যাই, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্যের জন্য 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমতে থাকে। তাহলে অক্ষাংশের পার্থক্য বায়ুমণ্ডলের তাপীয় অবস্থার পার্থক্য সৃষ্টি করে, নাম্বার 1। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চতা। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে যে সমস্ত এলিমেন্টসগুলো থাকে, ভূপৃষ্ঠের সূর্যরশ্মি পতিত হলো, ভূপৃষ্ঠ তাপ গ্রহণ করলো, তাপটাকে যখন সে ছাড়ছে, ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডলে ধূলিকণা, ডাস্ট পার্টিকেলস, অন্যান্য জলীয় বাষ্পটাস্প থাকে, তার দ্বারা সেটা বাধাপ্রাপ্ত হয়, উষ্ণতার পরিমাণটা বাড়ে। কিন্তু আমরা যদি পর্বতের একটা উঁচু জায়গাতে যাই, সেখানে এই বায়ুমণ্ডলীয় উপাদানগুলো তুলনামূলক সমভূমি অঞ্চলের তুলনায় কম থাকে। ফলে সেখানকার ভূপৃষ্ঠ তাপ গ্রহণ করার পর যখন তাপটাকে বর্জন করে, কোনো কিছুর দ্বারা সে বাধাপ্রাপ্ত হয় না। স্বাভাবিকভাবেই আমরা দেখব যে সমভূমিতে যে পরিমাণ তাপমাত্রা লক্ষ্য করা যায়, সুউচ্চ পর্বতগাত্রে সেই পরিমাণ তাপমাত্রা লক্ষ্য করা যায় না। তাছাড়াও তাপমাত্রা হ্রাসের গড় একটা নির্দিষ্ট নিয়মের দ্বারা বাঁধা আছে। সেটা হচ্ছে, আমরা জানি, বিজ্ঞানীরা সেটা দেখেছেন, যে প্রতি ভূপৃষ্ঠ থেকে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা কমে। সেই ক্ষেত্রে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডলে যে তাপমাত্রা পরিলক্ষিত হবে, আমি যদি কোনো উচ্চ স্থানে যাই, তাপমাত্রা কম হবে। এখানে ব্যতিক্রমী ঘটনা ঘটতে থাকে, যেটাকে আমরা বৈপরীত্য তাপ বলবো, ইংরেজিতে বলে ইনভার্স অফ টেম্পারেচার। বিষয়টা কীরকম ধরনের ব্যাপার না, বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে নাতিশীতোষ্ণ পার্বত্য অঞ্চল, এটা নাতিশীতোষ্ণ মণ্ডলীয় অঞ্চলের পার্বত্য অঞ্চল, এটা পর্বত, এটা হচ্ছে উপত্যকা, পার্বত্য উপত্যকা। তাহলে এই যে পার্বত্য উপত্যকা, এখানে এই যে উঁচু জায়গাটা, এই যে পর্বত আছে আর এখানে পার্বত্য উপত্যকা আছে, আমরা মূলত নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের যে বায়ু, সেই বায়ুটা অনেক সময় দেখা যায় যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো, তত বায়ুমণ্ডলীয় তাপমাত্রাটা না কমে কোনো কোনো জায়গাতে হঠাৎ তাপমাত্রাটা বেড়ে যায়। সেটাকে আমরা বলবো বৈপরীত্য উত্তাপ বা ইনভার্সন অফ টেম্পারেচার। এখানে দুটো বায়ু সম্পর্কে আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে জানার দরকার। সেটা কীরকম না, দেখা যাচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলীয় অঞ্চলের পর্বত এবং তার পাশের যে উপত্যকা, এই উপত্যকার ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলের বায়ু উষ্ণ গরম হয়ে পর্বতের গা বেয়ে উপরের দিকে উঠতে থাকে। আর ওপরের পার্বত্য অঞ্চলের যেটা নিচের থেকে উপরে যায়, সেটাকে আমরা বলবো অ্যানাবেটিক বায়ু, সেটাকে বলবো আমরা অ্যানাবেটিক বায়ু। আর ওপর থেকে যেটা আসে সেটাকে বলবো আমরা ক্যাটাবেটিক বায়ু। এবং সন্ধ্যের পর যদি আমরা ওই সমস্ত অঞ্চলে বেড়াতে যাই, তাহলে আমি পার্বত্য উপত্যকা একটু গরম অঞ্চল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছি, দেখা যাচ্ছে সেই সময় সন্ধ্যের সময় নিচের গরম বাতাসটা পর্বতের গা বেয়ে উপরের দিকে উঠছে, আর ওপরের ঠান্ডা শীতল বাতাসটা ওই শূন্যস্থান পূরণ করার জন্য বিপরীতমুখী হয়ে নিচের দিকে নামছে, সেটাকে আমরা ক্যাটাবেটিক বায়ু বলবো। আর যেটা পার্বত্য উপত্যকা থেকে উপরের দিকে উঠছে, সেটাকে অ্যানাবেটিক বায়ু বলবো। এবার যখন আমরা পর্বতের উঁচু জায়গাতে গেলাম, সেখানে উষ্ণতা বেশি পরিলক্ষিত হবে, তার কারণ সেখানে অ্যানাবেটিক বায়ুটা উপস্থিত হয়ে গেছে। এটা নাতিশীতোষ্ণ মণ্ডলীয় জলবায়ু অঞ্চলে এটা লক্ষ্য করা যায়। আরেকটা জিনিস কি, বায়ু প্রবাহ। তোমরা প্রত্যেকেই জানো যে ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গার ভৌগোলিক গঠনটা ভিন্ন ধরনের। সেই কারণে কোনো কোনো জায়গাতে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, কোনো কোনো জায়গাতে শীতল বায়ু প্রবাহিত হয়। ফলে এই বায়ু প্রবাহ বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটাতে সাহায্য করে। কম উষ্ণ অঞ্চলে যদি বেশি উষ্ণ বায়ু প্রবাহিত হয়, সেখানকার উষ্ণতাটাকে বাড়াবে। আবার বেশি উষ্ণ অঞ্চলের পাশ দিয়ে যদি শীতল বাতাস যায়, সেখানকার উষ্ণতাটাকে সে কমিয়ে দেবে। ফলে বায়ু প্রবাহ একটা ফ্যাক্টর যে কিনা বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্য ঘটাতে সাহায্য করে। নেক্সট পয়েন্টটা হচ্ছে সমুদ্র স্রোত। পরের চ্যাপ্টারে আমরা পড়াবো সমুদ্র স্রোত, ওশান কারেন্ট। সমুদ্রের দু ধরনের স্রোত দেখা যায়, একটা উষ্ণ জলের স্রোত, একটা শীতল জলের স্রোত। তাহলে এখানে ওই একই রকমের ব্যাখ্যা, যেই এলাকাগুলো প্রচণ্ড ঠান্ডা, সেখানে যদি গরম জলের স্রোত প্রবাহিত হয়, তাহলে গরম জলের স্রোত যাওয়ার জন্য সেখানকার উষ্ণতাটাকে সে কী করবে, বাড়িয়ে দেবে। আবার যে সমস্ত জায়গা উষ্ণতা বেশি অথচ তার পাশ দিয়ে শীতল জলের স্রোত প্রবাহিত হচ্ছে, তুলনামূলক সেখানকার উষ্ণতাটাকে সে কমিয়ে দেবে। এবার এক্সাম্পল দেওয়া যেতে পারে, উত্তর আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোত ব্রিটিশ দ্বীপপুঞ্জ নরওয়ের পাশ দিয়ে যাচ্ছে। নরওয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জ যে অক্ষাংশে অবস্থান করছে, সেখানে উপকূলীয় অঞ্চলে বরফ জমে যাওয়ার কথা, কিন্তু এই গরম জলটা প্রবাহিত হওয়ার জন্য, উত্তর আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার জন্য সেখানের বন্দরগুলো বরফ মুক্ত থাকে। এটা একটা পয়েন্ট। ভূমির প্রকৃতি এবং ঢাল, আমরা হিমালয় পর্বত নিয়ে আলোচনা করব। ভূমির প্রকৃতি এবং ঢাল, হিমালয় পর্বত দক্ষিণ দিকে ক্রমশ ঢালু, ফলে সূর্যের আলোটা হিমালয়ের দক্ষিণাংশে প্রচণ্ড পরিমাণে পড়ে, ফলে সেখানে উষ্ণতা একরকম হয়। আর তিব্বতের দিকটা, চীনের যে দিকটা, সেদিকটা একদম খাড়া ঢাল, সেখানে সূর্যের আলো পৌঁছায় না। ফলে তুলনামূলকভাবে হিমালয়ের দক্ষিণ ঢাল যত বেশি উষ্ণ হয়, উত্তর ঢাল তত বেশি উষ্ণ হয় না। তাহলে একটা অঞ্চলের ভৌগোলিক গঠন বা পর্বতের অবস্থান, ভূমির ঢাল, এরাও কিন্তু বায়ুমণ্ডলীয় উষ্ণতার পার্থক্য সৃষ্টি করতে সাহায্য করে। মেঘাচ্ছন্নতা এবং অধক্ষেপণ ব্যাপারটা কীরকম? মেঘাচ্ছন্নতা এবং অধক্ষেপণ মানে কি, আকাশে যদি মেঘ থেকে যায়, তোমরা এটা জানো, ফিজিক্সে পড়েছো, তোমরা ক্লাস 7 থেকেই পড়ে আসছো, যে একটা মেঘমুক্ত আকাশ,
সেখানে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডলে যে পরিমাণ উষ্ণতা পরিলক্ষিত হবে, হঠাৎ যদি মেঘ এসে যায়, তাহলে মেঘ একটা আচ্ছাদনের মতো ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপটাকে সে মহাশূন্যে ফেরত যেতে বাধাদান করবে, ফলে মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে উষ্ণতাটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এই জন্য মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উষ্ণ থাকে। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বেশি মাত্রায় তাপটাকে শোষণ করতে পারে এবং সংরক্ষণ করতে পারে। আমরা যদি লক্ষ্য করি যে মরু অঞ্চলের শুষ্ক বায়ুর মতো সমুদ্র উপকূলের বায়ু অত দ্রুত ঠান্ডা বা উত্তপ্ত হয় না, এটা আমাদের একটু খেয়াল রাখার দরকার আছে। আরেকটা কি স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যদি আমরা ব্যাখ্যা দিই, যে পৃথিবীতে যে কাম্য বনভূমি থাকার দরকার, যে জায়গাতে ঘন বনভূমি, সেখানে কিন্তু বনভূমির উপরেই সূর্যের আলো পড়ে, জলীয় বাষ্প উদ্গীরিত হয়, ভূপৃষ্ঠে কিন্তু আলোটা পৌঁছতে পারে না। ফলে যেখানে যত বনভূমি সেখানকার বায়ুমণ্ডল তত বেশি ঠান্ডা। আর বনহীন জায়গা, বনভূমি উন্মুক্ত জায়গা একদম, যেখানে বনভূমি নেই, সেখানে কিন্তু তুলনামূলকভাবে বায়ুমণ্ডলের উষ্ণতাটা একটু বেশি হয়, উষ্ণমণ্ডলীয় অঞ্চলেও। তাহলে বনভূমির উপস্থিতি বা স্বাভাবিক উদ্ভিদের উপস্থিতি এবং অনুপস্থিতিও কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রার প্রভেদ ঘটাতে সাহায্য করে। স্থলভাগ এবং জলভাগের বিস্তৃতি, পৃথিবীতে 71% হচ্ছে জল আর 29% হচ্ছে স্থলভাগ। তাহলে জলভাগ এবং স্থলভাগের এই যে পার্থক্য, তোমরা প্রত্যেকেই জানো যে জলভাগের তাপ গ্রহণ ক্ষমতা, বর্জন ক্ষমতা, স্থলভাগের তাপ গ্রহণ ক্ষমতা এবং বর্জন ক্ষমতা দুটোই কিন্তু ডিফারেন্ট। তাহলে মহাদেশের মধ্যভাগে যেখানে স্থলভাগ, সেখানে দিনের বেলা অনেক সময় দেখা যায় পাথুরে মৃত্তিকা আছে, নুড়িকাকরযুক্ত মৃত্তিকা আছে, বালি মৃত্তিকা আছে, সেখানে দিনের বেলায় যেমন গরম, আবার তাপ বিকিরণ করে দিলে রাত্রেবেলা ততটাই ঠান্ডা হয়। তাহলে স্থলভাগের বিস্তৃতি এবং জলভাগের বিস্তৃতি, আমরা যদি জলভাগ যদি দেখি, জলভাগকে যদি লক্ষ্য করি, জলভাগের নির্দিষ্ট অঞ্চলে এক ধরনের উষ্ণতা দেখা যায়, স্থলভাগের নির্দিষ্ট অঞ্চলে আরেক ধরনের উষ্ণতা দেখা যায়। তাহলে পৃথিবীতে স্থলভাগ ও জলভাগের পার্থক্যও কিন্তু বায়ুমণ্ডলীয় উষ্ণতার প্রভেদ বা পার্থক্য সৃষ্টি করতে সাহায্য করে। মৃত্তিকা, গোটা পৃথিবীর বিভিন্ন রকমের মৃত্তিকা পরিলক্ষিত হয়। সেই মৃত্তিকার তাপগ্রহণ এবং বর্জন ক্ষমতাটা কিন্তু সবার সমান নয়। তাহলে গোটা পৃথিবীতে মৃত্তিকার পার্থক্যও কিন্তু সেই অঞ্চলের উষ্ণতার পার্থক্য বা প্রভেদ সৃষ্টি করতে সাহায্য করে। এবারে যেটা মানুষের কার্যকলাপ, নগরায়ন ও শিল্পায়ন, আমরা যত বেশি নগরায়ন করছি, সভ্যতার উন্নতির সাথে সাথে আমরা প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছি, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, আমরা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে নির্গত করছি এবং বায়ুমণ্ডলের উষ্ণতাটাকে বৃদ্ধি করে দিচ্ছি। আমরা ঘরবাড়ি তৈরি করছি এবং রাস্তাঘাট তৈরি করছি, গাছপালাকে প্রচুর পরিমাণে কেটে নষ্ট করছি। এই এতগুলো কারণের জন্য বায়ুমণ্ডলীয় উষ্ণতাটাকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাড়িয়ে ফেলছি। মানুষের দৈনন্দিন জীবনযাত্রাতে প্রতিনিয়ত প্রকৃতিকে উষ্ণ করে ফেলার সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে বায়ুমণ্ডলীয় উষ্ণতার তারতম্যের ক্ষেত্রে নগরায়ন, শিল্পায়ন এবং মানুষের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা উদাহরণ দিই, তুলনামূলকভাবে মেদিনীপুরের কোনো একটা গ্রাম বা হাওড়ার কোনো একটা গ্রাম আর কলকাতা, একদম এপ্রিল মাসের একটি তপ্ত দুপুরে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে তুলনামূলক কলকাতার উষ্ণতাটা গ্রামের উষ্ণতার থেকে অনেকটা বেশি হবে। তার কারণ সেখানে ঘরবাড়ি বেশি, পিচ রাস্তার পরিমাণ বেশি, কলকারখানা বেশি, সেখানকার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি। আমাদের গ্রামাঞ্চলে যে গাছপালা থাকার কারণে, পুকুর পুষ্করণী, মৃত্তিকা থাকার কারণে, এঁটেল মাটি থাকার কারণে তুলনামূলক সংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতাটা অনেকখানি কম হবে। তাহলে স্বাভাবিকভাবেই বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণগুলো সম্পর্কে তোমরা জানতে পারলে যে এই সমস্ত নির্দিষ্ট কারণগুলি গোটা পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রার প্রভেদ বা কারণ ঘটাতে সাহায্য করে। সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তাপীয় অবস্থার পার্থক্যের উপর নির্ভর করে আমরা পৃথিবীর তাপমণ্ডলকে মূলত তিনটে ভাগে ভাগ করব। তার আবার দুটো উপবিভাগ আছে, সেটা আমি আলোচনা করছি। এখানে ছবিতে তোমরা দেখো যে একটা উষ্ণমণ্ডল, একটা নাতিশীতোষ্ণমণ্ডল, একটা হিমমণ্ডল। এই উষ্ণমণ্ডলের মধ্যে এটা একটা উত্তর নাতিশীতোষ্ণ, একটা দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল করা যেতে পারে, আর এটাতে উত্তর হিমমণ্ডল আর একটা দক্ষিণ হিমমণ্ডল করা যেতে পারে। তাহলে এই যে একবারে খুব সিম্পল ম্যাটার, একটা অত্যন্ত সহজ সরল বিষয় যে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে সূর্যরশ্মি সারা বৎসর লম্বভাবে কিরণ দেয়। এই লম্বভাবে কিরণ দেওয়ার কারণে আমরা এখানকার তাপমাত্রাটা, গড় তাপমাত্রাটা দেখব 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে এই অঞ্চলটি কিন্তু উষ্ণমণ্ডল হিসেবে বিবেচিত। 23.5 থেকে 66.5 ডিগ্রি উত্তর, 23.5 থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ, এই দুদিকে কিন্তু সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হতে লক্ষ্য করা যায়।
সেখানে টেম্পারেচারটা কিন্তু 27 ডিগ্রি থেকে আস্তে 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 মেরুবৃত্ত অঞ্চলের দিকে ক্রমশ কমতে থাকে। সেটাকে আমরা বলবো নয় অতি শীতোষ্ণ, সেখানে গরমও বেশি নয় ঠান্ডাও বেশি নয়, নাতিশীতোষ্ণ মণ্ডলীয় অঞ্চল। সেটাকে আমরা একটাকে বলতে পারি উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, একটাকে বলতে পারি দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এই এই নাতিশীতোষ্ণ মণ্ডলকে আমরা যদি এইভাবে ভাগ করে করতে পারি, একটাকে বলবো উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, একটাকে বলবো শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। তার কারণটা কি এটা বলো তো? না, নাতিশীতোষ্ণ মণ্ডলের একটা অংশ উষ্ণমণ্ডলের দিকে আছে আর একটা অংশ হিমমণ্ডলের দিকে আছে। এখানেও তাই, নাতিশীতোষ্ণ মণ্ডলের একটা অংশ উষ্ণমণ্ডলের দিকে আছে আর একটা অংশ হিমমণ্ডলের দিকে আছে। সে কারণে ওইভাবেও আমরা ভাগ করতে পারি। আর একেবারে যে হিমমণ্ডল যেটাকে বলছি আমরা ফ্রিজিড জোন, একদম 66.5 থেকে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, এই যে অঞ্চলটা, সেখানে সূর্যরশ্মি অতি তীর্যকভাবে পড়ে। তোমরা অনেকেই জানো যে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধ সূর্যের কাছে থাকে। ফলে 66.5 থেকে 90 ডিগ্রি যে মেরুবৃত্ত অঞ্চলের ওপাশটা, গোটা মেরু অঞ্চলটা একটানা সূর্যের আলো পায় 6 মাস ধরে। সেই সময় দক্ষিণ দিকটা কিন্তু একটানা অন্ধকার থাকে। আবার দক্ষিণ দিকটা যখন 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত আলো পায়, তখন উত্তরের মেরু অঞ্চলটা একবার অন্ধকারাচ্ছন্ন থাকে। এখানে সূর্যরশ্মি এত তীর্যকভাবে পতিত হয়, 43 ডিগ্রি কোণ করে পতিত হয়, ফলে তার ভূপৃষ্ঠ সংলগ্ন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার ক্ষমতা নেই, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করার ক্ষমতা নেই। তুমি একটা উনুন, প্রজ্বলিত উনুন প্রচণ্ড পরিমাণে জ্বলছে, তার পাশে দাঁড়াও, তোমার শরীরে তাপের পরিমাণটা বেশি লাগবে। তুমি সেখান থেকে 25 মিটার দূরে চলে যাও, তুমি লাইটটা ভালো দেখতে পাবে, কিন্তু তোমার শরীরে কোনো তাপ লাগবে না। ঠিক মেরু অঞ্চলে ওই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। গোটাটাই আলো 6 মাস, কিন্তু তার ভূপৃষ্ঠ সহ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করার ক্ষমতা নেই। সে কারণে সেখানে তাপমাত্রাটা -0 ডিগ্রির নিচে নামতে একেবারে -40, -45 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম আমরা যদি দেখি ওইমিয়াকন বলে একটা জায়গা আছে, আগে ভারকোয়ানক্স বলতাম আমরা। ওইমিয়াকনের যদি টেম্পারেচার তুমি বলো, তাহলে সেখানে প্রায় কাছাকাছি -78 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লক্ষ্য করা যায়। আবার আন্টার্কটিকার ভস্তক বলে একটা জায়গা আছে, সেই ভস্তকের টেম্পারেচারটা -89 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে নিশ্চয়ই বোঝা গেছে যে হিমমণ্ডল কেন সেখানকার সমস্ত জলীয় অংশটা জমাট বেঁধে প্রচুর থিকনেস যুক্ত, মানে পুরু একবার বরফের স্তূপ গোটা অঞ্চলটাকে ঢেকে রেখে দিয়েছে। তাহলে আমরা পৃথিবীর তাপমণ্ডলকে মূলত উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডলে ভাগ করলাম। আবার নাতিশীতোষ্ণ মণ্ডলকে একটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আবার নাতিশীতোষ্ণ মণ্ডলের একটা অংশকে বলবো উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, একটাকে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। আর হিমমণ্ডলের একটাকে বলবো উত্তর হিমমণ্ডল, একটাকে বলবো দক্ষিণ হিমমণ্ডল। পৃথিবীর যে আবহাওয়া মানচিত্র তৈরি হয়, পৃথিবীর গোটা দেশে দৈনন্দিন আবহাওয়া এবং জলবায়ুর পর্যবেক্ষণ চলে। বিভিন্ন আবহাওয়া দপ্তরের অফিস আছে, সেখানে প্রতিনিয়ত সমস্ত রেখাগুলো তৈরি করা হয়। ভূপৃষ্ঠের যে সমস্ত জায়গায় বৎসরের কোনো নির্দিষ্ট সময়ে একই রকমের তাপমাত্রাযুক্ত যে অংশগুলো থাকে, সেই একই রকমের তাপমাত্রাযুক্ত অংশগুলোকে আমরা যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে দিই, সেই কাল্পনিক রেখাকে আমরা বলবো সমস্ত রেখা। ইংরেজিতে বলে এটাকে আইসোথার্ম। একটা কাল্পনিক রেখা তৈরি করা হয়। এখন সমস্ত রেখার সাহায্যে আমরা গোটা পৃথিবীতে উষ্ণতার একটা যে বন্টন, ডিস্ট্রিবিউশন অফ হিট, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। স্থলভাগে এবং জলভাগে সমস্ত রেখার একটু বক্রতা লক্ষ্য করা যায়, সমস্ত রেখাগুলো একটু বেঁকে যায়। তার কারণ এটা তোমরা জানো, স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়, তাড়াতাড়ি তাপ বিকিরণ করে, জলভাগ দেরিতে উত্তপ্ত হয়, দেরিতে তাপ বিকিরণ করে। এগুলো কিন্তু জেনে রাখার দরকার। উত্তর গোলার্ধে যে ধরনের সমস্ত রেখার ফিচার্সটা হবে, দক্ষিণ গোলার্ধে কিন্তু সেই ধরনের সমস্ত রেখার ফিচার্সটা হবে না। আবার ঋতুভেদে সমস্ত রেখাগুলো স্থান পরিবর্তন করে, এইগুলো খেয়াল রাখার দরকার। নিরক্ষরেখা থেকে 2 মেরুর দিকে সমস্ত রেখার মানটা ক্রমশ কমতে লক্ষ্য করা যায়। এবার সমুদ্রের তুলনায় স্থলভাগের সমস্ত রেখাটা বক্র বেশি হওয়ার কারণটা কি না, জলভাগের যে সমস্ত জায়গায় একই রকমের টেম্পারেচারটা থাকে, সেগুলো কিন্তু তাপের খুব একটা প্রভেদ লক্ষ্য করা যায় না। আর স্থলভাগে ভৌগোলিক গঠনের বিভিন্ন বিচিত্রতার জন্য সমস্ত রেখাগুলোকে আমরা আঁকাবাঁকা অবস্থায় লক্ষ্য করে থাকি। কারণ অক্ষাংশে পার্থক্য ঘটতে দেখা যায় স্থলভাগে। ভূমির ঢাল, বায়ুপ্রবাহ, বনভূমির অবস্থান, মৃত্তিকার প্রকৃতি, এই যে হ্যাজার্ডস কন্ডিশনগুলো আছে স্থলভাগে, সেটা কিন্তু সমস্ত রেখাকে সবসময় একটা সরলরৈখিক টানতে বাধ্য করে না, তার বক্রতা তৈরি করতে সাহায্য করে। পৃথিবীর তাপের যে অনুভূমিক যে বন্টনটা, সেটা তোমরা অটোমেটিক্যালি একটা সাধারণ ধারণা দ্বারাই বুঝতে পারবে যে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর থেকে দক্ষিণ অক্ষাংশে যে পরিমাণ তাপ থাকে, তার তুলনায় অনেক পরিমাণ তাপ কম থাকে 23.5 থেকে 66.5 ডিগ্রি উভয় গোলার্ধে। আবার 66.5 থেকে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত তাপের বন্টনটা অন্যরকম ঘটতে লক্ষ্য করা যায়।
মানুষ যেদিন থেকে প্রথম আগুন জ্বালাতে শিখেছে সেদিন থেকেই বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডটা বাড়তে শুরু করেছে। তারপরে নগরায়ন, কৃষিকাজ, শিল্পায়ন, রাস্তাঘাট, আমরা প্রায়শই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, জলীয়বাষ্প এগুলোকে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে বাড়িয়ে ফেলেছে, যার ফলে গোটা পৃথিবীর গড় তাপমাত্রাটা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন ধরো 1896 সালে আরহেনিয়াস কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধির কথা তিনি বলেছিলেন এবং একটা তথ্য তিনি দিয়েছিলেন পর্যবেক্ষণ করে যে 1850 থেকে 1900 সাল পর্যন্ত পৃথিবীর টেম্পারেচারটা 0.50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0.50 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছিল। আবার 1900 থেকে 2000 সালের মধ্যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। আগামী 50 বছরে, এই যে আমরা যে সময়টা রয়েছে, আগামী 50 বছরে টেম্পারেচারটা 3.5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে। এই যে পৃথিবীর যে স্বাভাবিক তাপমাত্রার যে অবস্থা, তার থেকে উল্লেখযোগ্যভাবে যে তাপমাত্রাটা বাড়ছে, এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। মানে পৃথিবীর যে স্বাভাবিক ভারসাম্যযুক্ত তাপমাত্রা থাকার কথা, আমাদের অবিবেচনাজনিত কারণে প্রকৃতিও নিজে নিজে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে কোনো কোনো ক্ষেত্রে, আবার মানুষের দ্বারা উত্তপ্ত হওয়ার ঘটনা। গোটা পৃথিবী জুড়ে যে শিল্পায়ন, গোটা পৃথিবী জুড়ে যে সভ্যতার অগ্রগতি, তার ফলে আমরা বায়ুমণ্ডলকে ভীষণভাবে দূষিত করে ফেলছি। বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির যে ঘটনা, এই বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সংশ্লিষ্ট একটা জিনিসকে আমরা বলবো গ্রিন হাউস। গ্রিন হাউস ব্যাপারটা কীরকম না, গ্রিন হাউস ব্যাপারটা এই দেখবে মেরু অঞ্চলে কাঁচের ঘর তৈরি করা হয়েছিল। মেরু অঞ্চলে কাঁচের ঘর তৈরি করা হয়েছিল, সেখানে চাষবাস বা ফলমূল সবজি এগুলো হতো না, সেখানকার মানুষ আদিম প্রকৃতি জীবনযাপন করত। সেই অঞ্চলের সরকার তারা একটা কাঁচের ঘর তৈরি করে তার ভেতরে সবজি চাষ বা চাষবাসের পদ্ধতিটা শুরু করেছিল। ঘটনাটা কীরকম না, সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গরূপে যে সূর্যরশ্মিটা কাঁচের ঘর ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছে যায়, ফলে সেখানে তাপটা আবদ্ধ অবস্থায় থেকে যায়। এই কাঁচকে ভেদ করে বৃহৎ তরঙ্গরূপে ইনফ্রারেড রূপে তাপটা আর বাইরে বেরোতে পারে না, ফলে কাঁচের ঘরের ভেতরে একটা কাম্য তাপমাত্রা থেকে যায়, যে তাপমাত্রায় মেরু অঞ্চলে কিন্তু চাষবাস, শাকসবজি, ফলমূল এগুলো হতে পারে। তাহলে আমাদের এখানে গ্রিন হাউস গ্যাস বলতে গেলে কোনগুলোকে আমরা বুঝবো যে গ্রিন হাউস গ্যাসের ব্যাপারটা কি না, বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির যে কার্যপ্রক্রিয়া, তার সেক্ষেত্রে আমাদের এখানকার গ্রিন হাউস গ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রিন হাউস গ্যাসগুলো যেগুলো হচ্ছে সেগুলো কী কিনা, একটা কার্বন ডাইঅক্সাইড, একটা মিথেন, জলীয় বাষ্প, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়া, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস। এখানে কতগুলো পার্সেন্টেজ উল্লেখ করা যেতে পারে। কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের উষ্ণতাকে 49% বৃদ্ধি করে, মিথেন 18%, ক্লোরোফ্লোরোকার্বন 14% জলীয় বাষ্প অন্যান্য গ্যাস 13%, নাইট্রোজেন অক্সাইড 6%। স্বাভাবিকভাবেই এই যে বিভিন্ন ধরনের যে গ্যাসগুলো, নাইট্রাস অক্সাইড থেকে শুরু করে সব, এটা কিন্তু অতিরিক্ত কৃষিকাজ করা, চাষবাস করা, সেখানে সার ব্যবহার করা, কলকারখানা থেকে নির্গত হওয়া ধোঁয়া, রেফ্রিজারেটর, আমরা এখন প্রতিনিয়ত প্রত্যেকেই এয়ার কন্ডিশন মেশিন বসাচ্ছি বাড়িতে, আমাদের দৈনন্দিন মোটরসাইকেল চালানো, গাড়ি চালানো, জীবাশ্ম জ্বালানি দহন ইত্যাদিতে আমরা বায়ুমণ্ডলকে ভীষণভাবে দূষিত করে ফেলছি এবং সেখানে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে বিশ্বের উষ্ণতা ভীষণভাবে বাড়ছে। এই বিশ্ব উষ্ণায়নের কুফলটা কি? বিশ্ব উষ্ণায়ন ঘটলে উষ্ণতা বাড়ছে, তার কুফলটা কি? কুফলটা হচ্ছে মেরু অঞ্চল বা পার্বত্য অঞ্চলে যে হিমবাহ আছে, 100-200 বছরের যদি আমরা গড় হিসাব করি, ম্যাক্সিমাম জায়গাতে হিমবাহ গলে যেতে লক্ষ্য করা গেছে। মেরু অঞ্চলে বরফের থিকনেস কমে গেছে, তাহলে বরফ যদি গলে যায় সেটা কিসে পরিণত হবে? জলে পরিণত হবে। সেই জলটা চলে যাবে কোথায়? সমুদ্রে। তার সেকেন্ড পয়েন্ট, সমুদ্র তলের উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে। উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে কী হচ্ছে না, উপকূলীয় অঞ্চলে দেশগুলো, দ্বীপগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। আরেকটা কি, অধক্ষেপণের প্রকৃতি পরিবর্তন ঘটছে। বিশ্ব উষ্ণায়নের উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে জলীয় বাষ্পপূর্ণ মেঘ সম্পৃক্ত হতে গেলে তার যে কন্ডিশনটা দরকার, অধক্ষেপণে অংশগ্রহণ করার জন্য তার যে শীতল বা ঠান্ডা বাতাসের দরকার, সে কিন্তু বায়ুমণ্ডলের সব জায়গায় সেটা পাচ্ছে না, ফলে সব মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে না। অধক্ষেপণের নানান প্রকৃতির পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে যেখানে অতিবৃষ্টি হতো সেখানে অনাবৃষ্টি হতে পারে, যেখানে অনাবৃষ্টি হতো সেখানে অতিবৃষ্টি হতে পারে। শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি করতে পারে। কৃষিবিজ্ঞানীরা গবেষণা করেছেন যে কোন কোন শস্যের ক্ষেত্রে সমস্যা, কোন কোন শস্যের ক্ষেত্রে সমস্যা হবে না, লাভটা কোনটা হবে। ভুট্টা, আখ, জোয়ার, বাজরা এগুলোর উৎপাদন বৃদ্ধি পাবে। ধান, ওট, তামাক, বার্লি, পাট, তুলোর উৎপাদনটা অনেকখানি কমে যাবে।
কৃষিজ পদ্ধতির পরিবর্তন ঘটে যাবে। অর্থাৎ যে কোনো অঞ্চলে শস্য উৎপাদনটা সেই অঞ্চলের জলবায়ু আবহাওয়ার উপর নির্ভরশীল। তাহলে বিশ্ব উষ্ণায়নের ফলে গোটা পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুর কন্ডিশনগুলোর যদি পরিবর্তন ঘটে, শর্তগুলোর যদি পরিবর্তন ঘটে যায়, চেঞ্জ যদি ঘটে যায়, তাহলে সেখানে কিন্তু প্যাটার্ন অফ এগ্রিকালচার, চাষবাসের প্রকৃতিরও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে। ফলে এগুলো কিন্তু বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব। ফলে আমাদের প্রত্যেককে সচেষ্ট হতে হবে যে আমরা কিভাবে গ্রিনহাউস গ্যাসের পরিমাণকে কমাতে পারি। তারও অনেক পদ্ধতি আছে। আর বিশ্ব উষ্ণায়নটাকে আমরা ঠেকাতে পারি। তার মানে কি, ছাত্রছাত্রীরা তোমাদের এটা জানা দরকার, এখানে একটা পরিবেশ সচেতনতার একটা সংযুক্তি দরকার। তোমাদের প্রত্যেকের সেই অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হওয়া দরকার। অর্থাৎ আমরা বেশি মাত্রায় গাছপালা লাগাবো, ভীষণভাবে পরিবেশ সচেতন হব, এবং আমরা কোনোভাবেই বায়ুমণ্ডলকে দূষিত করে ফেলবো না। প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবো না, প্রচুর পরিমাণে ক্লোরোফ্লোরোকার্বন উৎপন্ন করবো না, মিথেন উৎপন্ন করবো না, নাইট্রাস অক্সাইড উৎপন্ন করবো না। গ্রিনহাউস গ্যাসকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এবং পরিবেশকে কতখানি সুস্থ রাখা যায়, আমাদের এই যে মাদার আর্থ, সেটাকে কিন্তু আমরা সুরক্ষিত করার চেষ্টা করব। কারণ বিশ্ব উষ্ণায়ন পরবর্তীকালে আমাদের কাছে একটা বড় রকমের প্রশ্নচিহ্ন এনে দিচ্ছে। আবহাওয়া এবং জলবায়ু গঠনে এল নিনো এবং লা নিনোর ভূমিকাটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এল নিনো শব্দের অর্থ দস্যি হাওয়ার ঘূর্ণিস্রোত। চাইল্ড ক্রাইস্ট, ছোট্ট যিশু, 1892 সালে ক্যামিল্লো ক্যারিলো এল নিনো শব্দটা প্রথম ব্যবহার করেন। তিনি দেখলেন যে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকের যে অঞ্চলটা, যেখানে পেরু এবং ইকুয়েডর বলে একটা উপকূলীয় অঞ্চল আছে, সেখানে দক্ষিণ দিক থেকে প্রশান্ত মহাসাগরের একটা স্রোত আসে, সমুদ্র স্রোত, তার নাম পেরু বা হাম্বল স্রোত। এখানে ওয়াকার সার্কুলেশন নামক চক্রের মাধ্যমে পেরু এবং ইকুয়েডর উপকূল অঞ্চলে উষ্ণতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তখনই কিন্তু এল নিনোর সৃষ্টি হতে লক্ষ্য করা যায়। অর্থাৎ ব্যাখ্যাটা এরকমভাবে দেওয়া হচ্ছে যে নাজকাপাত এবং দক্ষিণ আমেরিকা পাতের তলদেশে দক্ষিণ আমেরিকা পাতটা প্রবেশ করার জন্য ভূগর্ভ থেকে প্রচুর পরিমাণে হিট প্রশান্ত মহাসাগর থেকে বেড়ায়। সেটা এখানকার এই জলভাগকে প্রচণ্ড পরিমাণে উষ্ণ করে। আর জলভাগ উষ্ণ হওয়া মানেই সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে উষ্ণ জলস্রোত প্রবাহিত হতে দেখা যায় এবং সেখানে এল নিনোটা সৃষ্টি করে। এবং এল নিনোর যে বৎসরগুলোতে ব্যাপক পরিমাণে তার উদ্ভব সৃষ্টি হতে দেখা যায়, সেই সময় গোটা বিশ্বব্যাপী প্রচুর পরিমাণে জলবায়ুর পরিবর্তন হতে লক্ষ্য করা যায়। আর এল নিনোর প্রভাবটা কীরকম? এল নিনোর বছরগুলিতে পেরু এবং আটাকামা মরুভূমিতে বৃষ্টিপাত হয়, মানে অনিয়ন্ত্রিত করে দেবে জলবায়ুকে, আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন এনে দেবে ভীষণ পরিমাণে। ভারতীয় মৌসুমী বায়ুর ক্ষেত্রে যেটা হয়, দুর্বল করে দেবে। এল নিনো যদি প্রভাবিত করে আমাদের দেশকে, মৌসুমী বায়ুকে দুর্বল করে দেবে, বৃষ্টিপাত হঠাৎ খুব একটা লক্ষ্য করা যাবে না। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে দাবানল সৃষ্টি হয়ে যেতে পারে। পেরুর উপকূলীয় অঞ্চলে এই প্রচুর পরিমাণে গরম জলের স্রোত যাওয়ার জন্য সেখানকার সমুদ্রের যে বায়োডাইভার্সিটি, সেখানকার মাছ, সেখানকার জলজ উদ্ভিদের প্রচুর পরিমাণে ক্ষতি সম্ভাবনা তৈরি হতে পারবে। এটা হচ্ছে এল নিনোর ঘটনা। আর লা নিনো হচ্ছে কি, ঠিক এর বিপরীত। তার মানে ওই পেরু এবং ইকুয়েডরের উপকূলে বৎসরের কোনো বৎসর হঠাৎ প্রচুর পরিমাণে শীতল জলের স্রোত, মানে বিপরীত অবস্থা। এল নিনো হচ্ছে যেমন গরম উষ্ণ স্রোতের প্রভাবটা বেশি, সেখানে শীতল জলের প্রভাবটা বেশি, শীতল স্রোতের প্রভাবটা বেশি। ফলে স্বাভাবিক কারণেই আবহাওয়া এবং জলবায়ু গঠনের ক্ষেত্রে এল নিনো এবং লা নিনোর গুরুত্বটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এরাও প্রকৃতির উষ্ণতা বৃদ্ধিতে বা হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ইম্প্যাক্ট, যার প্রভাবটা আবহাওয়া এবং জলবায়ুর উপর প্রভাবিত হতে লক্ষ্য করা যায়। বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ, এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। আমরা যে অধ্যায়গুলোর মধ্য দিয়ে যাচ্ছি, বায়ুমণ্ডলের স্তর, বায়ুর উত্তাপ হওয়ার পদ্ধতি, বায়ুর চাপ, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুর উষ্ণতার ন্যায় বায়ুর চাপও কিন্তু আবহাওয়া এবং জলবায়ুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন বায়ুর চাপ বলতে আমরা কি বুঝবো? না, ভূপৃষ্ঠের কোনো একটি নির্দিষ্ট পরিমিত বর্গক্ষেত্রের উপর বায়ুর যে পরিমাণ ওজন বা চাপ পড়ে, তাকেই বায়ুমণ্ডলের চাপ বলা হয়। আবার বলা যেতে পারে যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, ওই বিন্দুতে তাকেই আমরা বায়ুমণ্ডলের চাপ বলে চিহ্নিত করব। এখন তোমরা অনেকেই জানো, ছোটবেলা থেকে অনেকটা শুনে এসছো যে বায়ুর দু ধরনের চাপ দেখা যায়। একটা হচ্ছে বায়ুর উচ্চচাপ, আর একটা হচ্ছে বায়ুর নিম্নচাপ। উচ্চচাপ বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি যে সমস্ত জায়গাতে বায়ুতে তাপ প্রযুক্ত হয় না, অর্থাৎ বায়ুটা ঠান্ডা থাকে, শীতল থাকে এবং যাতে কোনো জলীয় বাষ্প থাকে না, সাধারণভাবে যদি বলি। আর নিম্নচাপ বলতে সেই জায়গায় দেখা যায় যেখানে বায়ুতে প্রচুর তাপ প্রযুক্ত হয় এবং বায়ুর
বায়ুতে তাপ গৃহীত হলে বায়ুর ধর্মের পরিবর্তন ঘটে, অর্থাৎ বায়ুটা আয়তনে বেড়ে যায়, প্রসারিত হয় এবং তার অনেকটা বেশি জায়গার দরকার হয়, তখন তার মধ্যে স্রোত তৈরি হয়, তার মধ্যে ঊর্ধ্বগামিতা দেখা যায়, সে তখন উপরের দিকে উঠে যায়। কিন্তু এখানে ব্যারোমিটার বলে একটি যন্ত্র আছে, সেই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ পরিমাপ করি এবং ব্যারোমিটার যন্ত্রের চাপ পরিমাপের ওপর ভিত্তি করে আমরা বায়ুর চাপের সংজ্ঞা, উচ্চচাপ নিম্নচাপের সংজ্ঞা দিতে পারি। যেমন উচ্চচাপের সংজ্ঞা যদি দিই আমরা, যে ব্যারোমিটার যন্ত্রে যখন বায়ুর চাপ 1013 মিলিবার বা তার বেশি থাকবে তখন তাকে আমরা বায়ুর উচ্চচাপ বলবো, যেটা সমুদ্রপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে দেখা যায়। আর বায়ুর নিম্নচাপ কাকে বলবো না, ব্যারোমিটার যন্ত্রে বায়ুর চাপীয় অবস্থা যখন 986 মিলিবার বা তার কম থাকবে তখন বায়ুর সেই চাপীয় অবস্থাকে নিম্নচাপীয় অবস্থা বলবো। এই যে আমি একটু আগে বায়ুচাপের একটা সংজ্ঞা দিলাম, এখানে বায়ুচাপের একটা পরীক্ষাও দেওয়া যেতে পারে। সেটা কীরকম না, ধরো একটা টিনের কৌটো, তার অর্ধেকটা জল ভর্তি করে রাখলাম এবং সেটাকে একটা স্টোভের উপর দিয়ে দিলাম। ওই কৌটোর মুখটি খোলা, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া মানেই জল ফুটতে শুরু করলো, সেখান থেকে বাষ্প তৈরি হলো এবং টিনের মুখ দিয়ে প্রচুর পরিমাণে বাষ্প বাইরে বেরোচ্ছে, আমি দেখছি। তাহলে জল ফুটছে, বাষ্প বেরোচ্ছে, আমি টিনটাকে নামিয়ে নিলাম স্টোভ থেকে। নামিয়ে নেওয়ার পর আমি তাকিয়ে আছি যে ওই বাষ্পটা কখন শেষ বেরোলো। যখনই শেষ বেরোলো আমি সঙ্গে সঙ্গেই আমি ছিপিটাকে এঁটে দিলাম। তার মানে কি, টিনের মধ্যে জলের যতটা তল তার ওপরের যে জায়গাটা সেটা বায়ুশূন্য সাময়িকভাবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমার ছিপিটা আঁটার সঙ্গে সঙ্গে আমি দেখব বাইরের বায়ুর প্রবল চাপে টিনটা দুমড়ে মুচড়ে গেল। তার কারণটা কি না, পৃথিবীর কোনো জায়গাতে বায়ুশূন্য স্থান থাকতে পারে না, এটা বায়ুর একটা স্বাভাবিক ধর্ম। যেখানেই কোনো না কোনোভাবে উষ্ণতার সাপেক্ষে বায়ুশূন্য স্থান আপাতভাবে তৈরি হলেও তার পাশের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু প্রচণ্ড বেগে শূন্যস্থান পূরণ করবার জন্য ছুটে আসবে এবং সেই জায়গাটাকে ভরাট করে দেবে। এখন আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন না, আমরা এই যে ইন্ডিভিজুয়াল, আমরা আমাদের শরীরের ভেতরের যে অভ্যন্তরীণ যে চাপ তার সঙ্গে বাইরের বায়ুমণ্ডলের চাপীয় অবস্থা প্রায় সমান থাকার জন্য কিন্তু আমরা বায়ুর চাপ অনুভব করি না। এটা গাছের পাতা বাতাস দিলেই নড়ে, তাহলে বাইরের বায়ুর চাপের সঙ্গে গাছের পাতার বায়ুর চাপের অসামঞ্জস্য রয়েছে, কিন্তু আমাদের শরীরের ভেতরের যে চাপ বাইরের বায়ুর চাপে সমতা থাকার জন্য আমরা কিন্তু বাতাস দিলে গাছের পাতার মতো নড়ি না। এই সাধারণ কমন সেন্সগুলো আমাদের থাকার দরকার রয়েছে। আমরা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করি। এখানে আমরা বিভিন্ন ধরনের, তোমরা অনেকেই জানো যে ইভান গেলিস্তা টরিসেলি তিনি ওই ব্যারোমিটার যন্ত্রটা আবিষ্কার করেছিলেন। আমরা অনেকগুলো ব্যারোমিটারের কথা বলবো যেগুলো বিভিন্নভাবে তার সংস্কার হয়েছে এবং অন্যান্য উন্নত কাজের জন্যে। যেমন হচ্ছে ওয়াটার বেসড ব্যারোমিটার আছে, মার্কারি বেসড ব্যারোমিটার আছে, ভ্যাকুম পাম্প ব্যারোমিটার আছে, অ্যান্ড্রয়েড ব্যারোমিটার আছে, মাইক্রো ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম ব্যারোমিটার আছে। এগুলোর তবে আমরা যেটা দেখি যে ফোর্টিন্স ব্যারোমিটারের ব্যবহারটা সব থেকে বেশি। আমরা আমাদের বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন, তারপরে হচ্ছে MEMS, অ্যাপেল, স্যামসুং, মোটরোলা, এই সমস্ত স্মার্টফোনগুলোতে কিন্তু এখন একটা বিশেষ ডিভাইস ব্যবহার করা হচ্ছে যার দ্বারা আমরা বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা এগুলো সম্পর্কে জানতে পারি। তোমরা যারা অনেকেই কম্পিউটার সম্পর্কে খুব জানো বা অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে তোমরা যারা খুব ওয়াকিবল, তারা কিন্তু বাড়িতে বসেই তোমার ওখানকার বায়ুমণ্ডলের উষ্ণতা কত তুমি জানতে পেরে যাবে, বায়ুমণ্ডলের চাপীয় অবস্থা কেমন জানতে পারবে, বায়ুর আর্দ্রতা কেমন জানতে পারবে, বৃষ্টিপাত আদৌ হয়েছে কিনা জানতে পারবে, যদি তোমার অ্যান্ড্রয়েড ফোনে ওই অ্যাপসটা থাকে, তাহলে কিন্তু তুমি ওই সুবিধাটা নিতে পারবে। এবার আমরা আলোচনা করব যে বায়ুমণ্ডলের চাপের পার্থক্যের কারণ কী। বায়ুমণ্ডলের চাপের পার্থক্যের কারণ কি, আমরা এর আগে বায়ুমণ্ডলের তাপের পার্থক্যের কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। এই যে বায়ুমণ্ডলের চাপের পার্থক্যের কারণ, এটা তো পৃথিবীর একটা ছবি, তাহলে এটা 0 ডিগ্রি। আমি এখান থেকে যদি এদিকে যাই, এখান থেকে যদি এদিকে যাই, সর্বত্র একই রকমের আমরা বায়ুর চাপীয় অবস্থা লক্ষ্য করব না। কোথাও বায়ুর চাপ বেশি হবে, কোথাও বায়ুর চাপটা কম হবে। কেন সব জায়গাতে বায়ুর চাপীয় অবস্থা একই রকম লক্ষ্য করা যাচ্ছে না কেন? তার কারণটা কি? এক নম্বর কারণ হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা। ভূপৃষ্ঠের উচ্চতা। তাহলে ভূপৃষ্ঠের উচ্চতা পার্থক্যের উপর ভিত্তি করে কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের পার্থক্য ঘটতে লক্ষ্য করা যায়। আমরা যদি দেখি, যত সমুদ্র সমতল থেকে উপরের দিকে উঠবো তত বায়ুর ঘনত্ব এবং চাপটা কমে যায়, কারণ বায়ুমণ্ডলের শতকরা 97% ভর সেটা কিন্তু ভূপৃষ্ঠের 29 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। স্বাভাবিকভাবেই প্রতি 1000 মিটার উচ্চতায় 12.6 মিলিবার হারে বায়ুর চাপীয় অবস্থা কমে যেতে লক্ষ্য করা যায়। এটা 1 নম্বর পয়েন্ট।
দু নম্বর পয়েন্ট হচ্ছে বায়ুর উষ্ণতা। আমরা একটু আগে আলোচনা করেছি যে বায়ুর উষ্ণতা পার্থক্য তো দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গাতে, সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য বিভিন্ন রকম। তাহলে যে জায়গাতে লম্বভাবে সূর্যরশ্মি পতিত হচ্ছে সেখানকার বায়ুতে তাপ প্রযুক্ত হওয়ার ফলে বায়ু প্রসারিত হচ্ছে, হালকা হচ্ছে এবং তার মধ্যে ঊর্ধ্বগামিতা লক্ষ্য করা যাচ্ছে। আবার উপরের এই যে নিচের বাতাসটা উষ্ণ হয়ে উপরে গেল, উপরের ঠান্ডা শীতল বাতাস আবার নিচের দিকে নেমে চলে আসছে ভূপৃষ্ঠে। এই কারণেই বছরের বিভিন্ন সময়ে উষ্ণতা পার্থক্যজনিত কারণে বায়ুর চাপীয় অবস্থার পার্থক্য লক্ষ্য করা যায়। করে কোথায় কীরকম ধরনের বায়ুর চাপীয় অবস্থা থাকবে। তোমরা এই যে ছবিটা দেখছো, এখানে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের উপর ভিত্তি করেই তোমরা বুঝতেই পেরে যাবে যে উষ্ণমণ্ডলে বায়ুতে কী পরিমাণ জলীয়বাষ্প থাকে। নাতিশীতোষ্ণ মণ্ডলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণটা তুলনামূলকভাবে কমে যাবে, আর হিমমণ্ডলে তো জলীয়বাষ্প থাকবেই না। তাহলে বর্ষাকালে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণটা বেশি হয়, তার মানে তখন বায়ুর চাপটা কম থাকে, আর অন্যান্য সময় বায়ুর চাপ বেশি থাকে, কারণ তখন জলীয়বাষ্প আদৌ থাকে না। তাহলে স্বাভাবিকভাবেই জলীয় বাষ্পের উপস্থিতি এবং অনুপস্থিতি ওটাও কিন্তু নির্ধারিত করে দেবে কোন জায়গার বায়ুতে কীরকম ধরনের চাপীয় অবস্থা রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতিতে তোমরা প্রত্যেকেই জানো যে পৃথিবীর আবর্তনের পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী নিজের মেরুদণ্ডের ওপর নিজেকে গুরুত্বপূর্ণভাবে পাক খাওয়াচ্ছে। তাহলে এইভাবে যে পাক খাওয়ানোর কারণে আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ুকে ছিটকে যেতে দেখি, ফলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপীয় অবস্থাটা অনেক কম হয়। আবার দুই মেরু অঞ্চলে আবর্তন বেগ কোনো না থাকার কারণেও বায়ু বাইরের দিকে ছিটকে বেরিয়ে যেতে পারে না, ফলে সেটা উচ্চচাপ বিরাজিত করতে লক্ষ্য করা যায়। তাহলে পৃথিবীর আবর্তন গতিও কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বায়ুর চাপীয় অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে। আরেকটা পয়েন্ট আমরা এখানে আলোচনা করব, মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর সর্বত্র সব জায়গাতে একই রকম হারে মাধ্যাকর্ষণ শক্তি কার্যকরী হয় না। দুই মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণটা বেশি, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে তাদের দূরত্বটা কম, আর নিরক্ষীয় অঞ্চল থেকে অনেক দূরে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বায়ুর চাপীয় অবস্থার ক্ষেত্রে যেহেতু পৃথিবীর অভিগত গোলক, সেহেতু নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপটা কম, আর মেরু অঞ্চলে বায়ুর চাপটা অনেকখানি বেশি। আরেকটা ঘটনা বলা যেতে পারে স্থলভাগ এবং জলভাগের পার্থক্য। স্থলভাগ এবং জলভাগের পার্থক্য, স্থলভাগ এবং জলভাগ। এই স্থলভাগ এবং জলভাগ আগে আলোচনা করা হয়েছে যে স্থলভাগে যে সমস্ত অণুগুলো থাকে তার তাপগ্রহণ এবং বর্জন ক্ষমতার যে ভিন্নতা, জলভাগে যে অণুগুলো থাকে তার তাপগ্রহণ এবং ভিন্নতা অন্য রকমের। ফলে স্বাভাবিকভাবেই শীতকালে স্থলভাগ জলভাগ অপেক্ষা বেশি শীতল হয়, শীতকালে স্থলভাগ জলভাগ অপেক্ষা বেশি শীতল হয়, গ্রীষ্মকালে বেশি উষ্ণ থাকে। ফলে স্থলভাগে শীতকালে উচ্চচাপ আর গ্রীষ্মকালে নিম্নচাপ সৃষ্টি হতে দেখা যায়। এই বিষয়গুলোকে আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। এখান থেকে আমরা চলে আসব একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে সমচাপ রেখা। এই সমচাপ রেখাটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ভূপৃষ্ঠের যে সকল স্থানের বায়ুর গড় চাপ বৎসরের কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে একই রকম থাকে, আবহাওয়া মানচিত্রের উপর আমরা সেই সংযোজক স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করব তাকেই আমরা সমচাপ রেখা বা আইসো বার বলবো। এটা খেয়াল রাখা দরকার, এই সমচাপ রেখাগুলো তার যে মান নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরু অঞ্চলের দিকে বাড়তে থাকে। আর ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে বিশেষত জানুয়ারি এবং জুলাই মাসে বায়ুর চাপের উপর ভিত্তি করে 2 মিলিবার পার্থক্যে সমচাপ রেখাগুলো টানা হয়। তুমি খেয়াল করবে তোমরা ছাত্ররা যে সমচাপ রেখাগুলো যদি খুব কাছাকাছি অবস্থান করে তাহলে বায়ুর গতিবেগ প্রবল হবে, বায়ুতে প্রচণ্ড পরিমাণে ঝড় সৃষ্টি হবে, আর দূরে দূরে অবস্থান করলে শান্ত ভাব বিরাজ করবে। সমতাপ রেখার ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে আবহাওয়া মানচিত্রে ভূপৃষ্ঠের যে সমস্ত জায়গাগুলো বৎসরের কোনো একটি নির্দিষ্ট সময়ে গড় তাপমাত্রা একই রকম থাকে, সেই গড় তাপমাত্রাযুক্ত স্থানকে যে কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করি তাকেই আমরা সমষ্ণ রেখা বলবো। তাহলে সমষ্ণ রেখা এবং সমচাপ রেখা এই দুটোই কিন্তু নির্ধারিত করা হয় জানুয়ারি এবং জুলাই মাসে আমাদের গোলার্ধের মধ্যে। সমচাপ রেখার সাথে সমকোণে নির্দিষ্ট দূরত্বে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুর যে পার্থক্য হয় তাকেই আমরা বায়ুচাপের ঢাল বলে চিহ্নিত করব। চাপ বলয় সম্পর্কে আলোচনা করব। তাহলে পৃথিবীর বায়ুচাপ বলয়কে কয় ভাগে ভাগ করতে পারি না, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। ছবিটাতে শর্ট করে করে লেখা আছে, ছবিটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আঁকতে হবে। যেখানে যতগুলি ছবি পাবে সেগুলি কিন্তু প্রশ্নের সঙ্গে উত্তরপত্রে তোমাদের দিতে হবে। ছবির কথা বলা থাকুক আর নাই থাকুক এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। হাউ টু ফেস দ্য জিওগ্রাফি এক্সামিনেশন, আমরা কিভাবে ভূগোলটা মাধ্যমিকে 90-এর উপরে সবসময় পেতে পারি সে নিয়ে সমস্ত ট্রিপস আমি পরের কোনো একটা স্লাইডে দেবো।
কারণ আমি যে স্কুলে শিক্ষকতা করি আমার স্কুলে অনেক ছেলেই 90-এর উপরে নম্বর পায় এবং কেউ কেউ 99 পর্যন্ত নম্বর পেয়েছে, এরকমও আছে। আজকে আমরা এই সময়ে বায়ুর চাপ বলয় সম্পর্কে আলোচনা করব। ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের বায়ুচাপের তারতম্য থাকলেও আমরা একটি নির্দিষ্ট জায়গায় কোনো জায়গাতে বায়ু উচ্চচাপ বলয় আকারে দেখা যায়, আবার কোথাও কোথাও নিম্নচাপ বলয় আকারে দেখা যায়। আমরা আগেই বললাম বায়ুর চাপ বলয়কে 7 ভাগে ভাগ করা যায়। এখন আমরা আলোচনা করব নিরক্ষীয় নিম্নচাপ বলয় সম্পর্কে। তোমরা ক্লাস 8-এও এটা পড়েছো। নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখা বরাবর যে জায়গাটা, নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণে 5 ডিগ্রি উত্তর দক্ষিণে মধ্যবর্তী অংশে এই চাপটা দেখা যায়। তোমরা জানো যে এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে কিরণ দেয়। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগ কম, জলভাগটা তুলনামূলক বেশি, ফলে জলীয় বাষ্প প্রচণ্ড সৃষ্টি হয়। তোমরা জানো জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর থেকে হালকা, ফলে জলীয় বাষ্প সবসময় ঊর্ধ্বগামী হয়, মানে সোজা উপরের দিকে উঠে যায়। তাহলে নিরক্ষীয় অঞ্চলের পৃথিবীর আবর্তন গতিবেগটা বেশি হওয়ার জন্য বাতাস বিভিন্ন জায়গা থেকে এসে সার্কুলেটেড হয়ে উপরের দিকে উঠে যায়, একদম এইভাবে আকর্ষিত হয়ে উপরের দিকে উঠে যায়। তাহলে বায়ুর সবসময় ফ্লোটা নিরক্ষীয় অঞ্চল থেকে উপরের দিকে। এখানকার বায়ু উষ্ণ, হালকা, জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে ওঠে। তাহলে এই উপরের দিকে উঠে যাওয়ার ফলে নিরক্ষরেখা বরাবর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটি বড় বায়ু গহ্বরের সৃষ্টি হয়, যেই কারণে এই অঞ্চলটাতে আমরা বায়ুর নিম্নচাপীয় অবস্থা লক্ষ্য করে থাকি। এখানে নিরক্ষরেখায় যে বায়ুশূন্যস্থান তৈরি হয়, সে কারণেই কিন্তু উত্তর পূর্বায়ন বায়ু, দক্ষিণ পূর্বায়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে, সেটা আমি পরের ক্লাসে আলোচনা করব। আর নিরক্ষীয় অঞ্চলে বায়ুর ঊর্ধ্বগামিতার জন্য বায়ুর কোনো পার্শ্বপ্রবাহ না থাকার কারণে এই অঞ্চলটাকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণে। বিষয়টা কীরকম না, নিরক্ষীয় অঞ্চল থেকে যে প্রচুর পরিমাণে উষ্ণ হালকা বাতাস ওপরে উঠছে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস ওপরে উঠছে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস তো ওখানে ওপরে শীতল বাতাসের সংস্পর্শে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে প্রতিদিন। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টিপাত হয়, ঋতু পরিবর্তন হয় না, এটা তোমরা জানো। এবার এখানকার যে উষ্ণ বাতাসটা সেটা উপরে গিয়ে শীতল ঠান্ডা হয়ে ওই জায়গায় নামতে না পেরে দুই ক্রান্তীয় অঞ্চলে উপর থেকে আস্তে আস্তে নেমে কর্কটক্রান্তি রেখা বরাবর অবস্থান করে একটা, যেটাকে আমরা কর্কটীয় উচ্চচাপ বলয় বলবো, আর একটা মকরক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে, যেটাকে আমরা মকরীয় উচ্চচাপ বলয় বলে চিহ্নিত করব। এখানে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখাতেও কিন্তু বায়ুকে আমরা নিরক্ষীয় অঞ্চলের বায়ুকে দুই ক্রান্তীয় অঞ্চলে ওপর থেকে নিচে নামতে দেখছি, ফলে এখানেও বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ থাকে না, যে কারণেই কর্কটীয় শান্ত বলয় একটাকে বলবো, আরেকটাকে বলবো মকরীয় শান্ত বলয়। এখানে আরেকটা জিনিস আমাদের আলোচনার দরকার, যেটাকে আমরা বলবো অশ্ব অক্ষাংশ। অশ্ব অক্ষাংশটা কী জিনিস না, আটলান্টিক মহাসাগরে কর্কটীয় উচ্চচাপ বলয়ে কোনো একটা সময় আগেকার দিনে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের লোকেরা সব ব্যবসা বাণিজ্যের জন্য যেত। তখন তো গাড়ি ঘোড়া এত ছিল না, জাহাজে মালপত্র থাকতো, পানীয় জল থাকতো, খাবার থাকতো, প্রচুর ঘোড়া থাকতো। জাহাজ কোনো একটা বন্দরে নোঙর করার পর ঘোড়া নামিয়ে সেই ঘোড়ার পিঠে মালপত্র চাপিয়ে মহাদেশের অভ্যন্তরে সব ব্যবসা বাণিজ্যের জন্য যেত। কথিত আছে কোনো একটা সময় 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ সংলগ্ন অঞ্চলে ওই বায়ুর কোনো পার্শ্বপ্রবাহ না থাকার কারণে তখন তো দান টানা জাহাজে করে নাবিকরা জাহাজটাকে নিয়ে যেত, জাহাজের গতি ওখানে মন্থর হয়ে যায়, আর পার্শ্বপ্রবাহ না থাকার জন্য জাহাজের দান টানায় কষ্ট হয়। সেই কারণে একসময় পানীয় জলের অভাব, আবার জাহাজের ভার কমানোর জন্য কথিত আছে বেশ কিছু নাবিক ওই ঘোড়াকে ওই সময় কর্কটীয় উচ্চচাপ অঞ্চলে সমুদ্রে নিক্ষেপিত করেছিল। সেই থেকেই ওই অঞ্চলটার নাম হয়ে গেছে অশ্ব অক্ষাংশ, সেই থেকেই নাম হয়ে গেছে অশ্ব অক্ষাংশ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। এবার দেখো, ক্রান্তীয় অঞ্চলে কিন্তু পৃথিবীর অধিকাংশ উষ্ণ মরুভূমিগুলোর সৃষ্টি হয়েছে। এখন কর্কটীয় মকরীয় উচ্চচাপ অঞ্চলে বায়ু সবসময় উপর থেকে নিচের দিকে নেমে আসে, ফলে সে হচ্ছে কম উষ্ণ অঞ্চল থেকে বেশি উষ্ণ অঞ্চলের দিকে আসছে, ফলে তার উষ্ণতা গ্রহণ করার প্রবণতা বেড়ে যায় বায়ুর, আর বায়ুতে উষ্ণতা গ্রহণের প্রবণতা বেড়ে গেলে জলীয় বাষ্প ধারণ করার প্রবণতা বেড়ে যায়, যে কারণে ওই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয় না। আমরা আয়নবায়ু পড়ানোর সময়টাকে আরও ইলাবোরেট ডিসকাস করতে পারবো। এটা একটা বিষয় গেল। এবার আমরা সুমেরু এবং কুমেরু বৃত্তের, এই যে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্তের নিম্নচাপ বলে, তোমাদের তো একটা ধারণা হতেই পারে, স্যার 60 থেকে 70 ডিগ্রি অক্ষাংশে তো সূর্যের আলো লম্বভাবে পড়ে না, তাহলে এখানে নিম্নচাপ কীভাবে সৃষ্টি হলো না, এই অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগটা মেরু অঞ্চল অপেক্ষা একটু বেশি, এবং এখানে মেরু ও ক্রান্তীয় অঞ্চলের দিকে বাতাস ছিটকে যায় আবর্তন বেগের জন্য। তুমি দেখবে তোমরা লাট্টু খেলেছো বোধহয়, যেটাকে বলে, ওটাকে লাট্টুই বলে তো, যেটাকে দড়ি দিয়ে আমরা এরকমভাবে আমরা ছাড়ি, এই লাট্টু আমরা ঘোরাতাম, মাটিতে ঘোরাতাম, সিমেন্টের বারান্দায় ঘোরাতাম। লাট্টুর ঘূর্ণন বেগটাকে লক্ষ্য করবে তো, প্রচণ্ড গতিতে লাট্টু ঘুরতে 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 যখন একদম লাট্টুর গতিবেগ শূন্য হবে, তার আগে কিন্তু লাট্টুর গতিবেগটা হঠাৎ বেড়ে যায়।
তাহলে পৃথিবীর আবর্তন বেগ মেরু অঞ্চলে 0, 2 মেরুতে 0। তাহলে ঘূর্ণন বেগের নিয়ম অনুযায়ী কোনো ঘূর্ণায়মান বস্তু তার শেষ অবস্থার আগে হঠাৎ তার গতিবেগটাকে বাড়িয়ে ফেলে। তাহলে মেরু অঞ্চলের তুলনায় মেরু বৃত্তের আবর্তন গতির বেগটা সাময়িকভাবে বেড়ে যাওয়ার কারণে 2 মেরু অঞ্চল থেকে বাতাস ছিটকে চলে যায়, সে কারণে ওখানে বায়ু শূন্যস্থানের সৃষ্টি হয়। এটাও একটা ওখানকার নিম্নচাপ সৃষ্টির অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ। আর ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল থেকে সমুদ্রের প্রচুর পরিমাণে যে সমুদ্র স্রোতের যে প্রচুর তাপ এই অঞ্চলে বহন করে আনে, ফলে এখানকার উষ্ণতাটা অনেকখানি বাড়িয়ে দেয়। সে কারণেই আমরা এই সুমেরু এবং কুমেরু বৃত্ত অঞ্চলে আমরা বায়ুর শূন্যস্থানের জন্য এই 2 অঞ্চলে আমরা সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়টা লক্ষ্য করব। এবার আমরা সুমেরু এবং কুমেরু গোলার্ধের 70 থেকে 90 ডিগ্রি উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অঞ্চলের মধ্যে অবস্থান করে। এই জায়গায় অতিরিক্ত শীতলতার এবং জলীয় বাষ্পহীন অবস্থার কারণটা কি? কারণ তোমাদেরকে একটু আগেই বলেছি আমি যে 2 মেরু অঞ্চলে সূর্যরশ্মি 43 ডিগ্রি কোণ করে পতিত হয়। এই 43 ডিগ্রি কোণ করে পতিত হওয়ার জন্য এটাকে আমরা বলতে পারি অতি তির্যকভাবে পতিত সূর্যরশ্মি। এই অতি তির্যকভাবে পতিত হওয়ার জন্য এখানকার ভূপৃষ্ঠ সহ বায়ুমণ্ডলকে সে আদৌ উত্তপ্ত করতে পারে না এবং এখানে জলীয় বাষ্প আদৌ থাকে না। আর কুমেরুবৃত্ত প্রদেশ থেকে ছিটকে যে বাতাসটা আসে, ফলে সেটা এই অঞ্চলে আরও শীতল ও ভারী হয়ে উচ্চচাপের বলয় তৈরি করে। যে কারণেই আমরা সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ বলয়রূপে আমরা এখানে বায়ুচাপ বলয়গুলোকে অবস্থান করতে লক্ষ্য করব। এখানে আরেকটা জিনিস খেয়াল করার দরকার, সেটা হচ্ছে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন কিভাবে হচ্ছে না, ঋতু পরিবর্তনের ফলে বছরের বিভিন্ন সময় পৃথিবী পৃষ্ঠে বায়ুচাপ বলয়গুলি 2 গোলার্ধে সূর্যের আপাত গতির সঙ্গে সঙ্গে সামান্য স্থান পরিবর্তন করে। যেমন উত্তরায়ণের সময় চাপ বলয়গুলো 5 ডিগ্রি উত্তরে আর দক্ষিণায়নের সময় 5 ডিগ্রি দক্ষিণে সরে যায়। তাহলে মোট 10 ডিগ্রির মধ্যে বায়ুচাপ বলয়গুলোর স্থান পরিবর্তন হতে লক্ষ্য করা যায়। তাহলে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন হয় কিসের কারণে? সূর্যের আপাত বার্ষিক গতির কারণে, সূর্যের পতন কোণের পার্থক্যের কারণে, পৃথিবীর আবর্তন গতির কারণে, স্থলভাগ জলভাগের অবস্থান পরিবর্তনের কারণে আমরা বায়ুচাপ বলয়গুলির এই পরিবর্তনগুলো লক্ষ্য করব। ভূপৃষ্ঠে অবস্থিত পৃথিবীর যে বায়ুচাপ বলয়গুলি পৃথিবীর অক্ষরেখা বরাবর উত্তর গোলার্ধ জুড়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে। এই চাপ বলয়গুলি জলভাগ এবং স্থলভাগে অবস্থান করায় জলভাগ স্থলভাগের মধ্যে বায়ুর উষ্ণতা ও চাপে পার্থক্য হওয়ার জন্যে বায়ুচাপ বলয়গুলি বলয়াকারে অবস্থান করতে লক্ষ্য করা যায় এবং কতগুলো ছোট ছোট ভাগে বিভাজিত হয়ে অবস্থান করে, সেগুলোকে এক একটিকে আমরা বায়ুচাপ কক্ষ বলবো। দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি, সেই জন্য সেখানে বায়ুচাপ কক্ষের সংখ্যাটাও বেশি। আমরা প্রথমেই এই অধ্যায়ে বায়ুপ্রবাহ কাকে বলে সেটা সম্পর্কে জানব। ভূপৃষ্ঠের উপর দিয়ে বায়ুর সমান্তরাল চলাচলকেই বায়ুপ্রবাহ বলা হয়। ভূপৃষ্ঠের উপর দিয়ে সমান্তরালভাবে বায়ুর চলাচলকেই বায়ুপ্রবাহ বলা হয়। প্রধানত বায়ু প্রবাহের কারণটা এইরকম যে বায়ুর উষ্ণতা এবং চাপের পার্থক্যই বায়ুপ্রবাহের প্রধান এবং অন্যতম কারণ। এটা খেয়াল রাখা দরকার যে উষ্ণতা বৃদ্ধির ফলে বায়ু প্রসারিত হয় এবং তার আপেক্ষিক গুরুত্ব ঘনত্ব হ্রাস পায়। এই অবস্থায় বায়ু লঘু হয়ে উপরের দিকে উঠে যায় এবং বলয়গুলি বলয়াকারে অবস্থান করে। ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়। সাধারণত যে স্থানে বায়ুর চাপ বেশি সেইখানে উচ্চচাপ, আর যে স্থানে বায়ুর উত্তাপের পরিমাণ বেশি সেখানে নিম্নচাপ অবস্থান করতে দেখা যায়। আমরা সবসময় দেখব বায়ু প্রতিনিয়ত নিম্নচাপ অঞ্চলের দিকে উচ্চচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। মানে ভূপৃষ্ঠের সমান্তরালে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু যখন নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয় তখন তাকে বায়ু প্রবাহ বলবো। আর বায়ুর স্রোত কাকে বলবো না, বায়ুর ঊর্ধ্বমুখিতা। শীতল এবং ভারী বায়ু সবসময় নিচের দিকে আসে, আর উষ্ণ এবং হালকা বাতাস সবসময় উলম্বভাবে বায়ুর উপরের দিকে সঞ্চালিত হয়। তাহলে উলম্বভাবে উপরের দিকে বায়ুর উষ্ণ বায়ু উপরের দিকে ওঠা এবং নিচের দিকে ভারী শীতল বায়ু নামা, এটাকে আমরা বায়ুর স্রোত বলতে পারি। মূলত বায়ুর উষ্ণতার পার্থক্যের জন্য বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। উষ্ণতার পার্থক্য মানে বায়ুর চাপীয় অবস্থার পার্থক্য সৃষ্টি হয়। উচ্চচাপ এবং নিম্নচাপ উষ্ণতার দ্বারাই নির্ধারিত হতে দেখা যায়। সে কারণেই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হতে লক্ষ্য করা যায়। আর পৃথিবীর আবর্তন গতির ফলে যে কোরিওলিস বলটা তৈরি হয়, তার ফলে আমরা বায়ুকে সবসময় উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হতে দেখব। আরেকটা ঘটনা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে নিম্নচাপ থাকবে, আর জলীয় বাষ্পহীন যে বায়ু সেখানে উচ্চচাপ থাকবে। মূলত আলোচনা এইভাবে করা যেতে পারে যে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ধাবিত হয়। এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে পৃথিবীতে সর্বত্র বায়ুর
প্রবাহের বেগটা সময় সমান থাকে না। দুটি স্থানের বায়ুচাপের মাত্রাগত পার্থক্যের উপরে বায়ুর বেগটা নির্ধারিত হয়। আরেকটা ঘটনা, যে পৃথিবীর কোন জায়গাতে কি পরিমাণ জলভাগ এবং কি পরিমাণ স্থলভাগ আছে, সেটাও কিন্তু বায়ুর গতিবেগকে, বায়ুপ্রবাহের বেগকে অনেকখানি নির্ধারিত করে। আমরা যদি দেখি যে উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি, তুলনামূলকভাবে সেখানে বায়ুপ্রবাহের গতিবেগটা কম থাকে, আর দক্ষিণ গোলার্ধে জলভাগটা বেশি এবং উন্মুক্ত অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, ফলে সেখানে কিন্তু জলভাগটাকে বেশি মাত্রায় জলভাগে বেশি মাত্রায় বায়ুর গতিবেগটাকে লক্ষ্য করা যায়। বায়ু যেই দিক থেকে প্রবাহিত হয়, মানে যেই দিক থেকে প্রবাহিত যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকের নাম অনুযায়ী বায়ুপ্রবাহের নামকরণ করা হয়। অর্থাৎ উত্তর পূর্ব কোণ থেকে যদি বায়ু প্রবাহিত হয় তাহলে সেই বায়ুর নাম হবে উত্তর পূর্ব বায়ু, দক্ষিণ পূর্ব থেকে যদি প্রবাহিত হয় সেই বায়ুর নাম হবে দক্ষিণ পূর্ব বায়ু। আমরা বায়ুর গতিবেগকে একক বা নটে পরিমাপ করি। 1 নট সমান 0.515 মিটার পার সেকেন্ড। বায়ুর গতিবেগের যে যন্ত্রটা আছে, গতিবেগ মাপক যে যন্ত্রটা আছে, সেটা হচ্ছে অ্যানিমোমিটার। আর প্রবাহিত বায়ুর দিক নির্ণয়কারী যন্ত্রের নাম হচ্ছে বাত পতাকা। প্রবাহিত বায়ুর শক্তির মান নির্ণয়ের যন্ত্রটার নাম হচ্ছে বিউফোর্ড স্কেল। এগুলো একটু আমাদের ভালো করে জেনে রাখার দরকার। এখন ফেরেল স্লো সম্পর্কে এখানে একটু আলোচনা করে দেওয়া দরকার আছে। সেটা এই যে পৃথিবীর গোলীয় আকৃতি এবং পশ্চিম থেকে পূর্বে পৃথিবী আবর্তন করার কারণে কোরিওলিস বলের প্রভাবে বায়ু উত্তর থেকে দক্ষিণে যখন প্রবাহিত হয় তখন সেটা সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এখন বিজ্ঞানী ফেরল 1855 সালে প্রথম এটা আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে এই সূত্রটিকে আমরা ফেরেল সূত্র বলে চিহ্নিত করি। আর 22 ভ্যালট সূত্র 1857 সালে ডাচ আবহবিদ 22 ভ্যালট এটা আবিষ্কার করেছিলেন। তিনি বললেন যে উত্তর গোলার্ধে আমরা যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে তার দিকে পিছন করে তাকালাম। যখন বায়ুটা পিছন দিক থেকে প্রবাহিত হবে সেখানে বাম দিকের বায়ু অপেক্ষা ডান দিকের বায়ুতে চাপটা বেশি হবে, অর্থাৎ ডান দিকের বায়ুতে চাপ বেশি, বাম দিকের বায়ুতে চাপটা কম। আবার দক্ষিণ গোলার্ধের বিপরীত অবস্থা, আমরা দক্ষিণ গোলার্ধে যদি পিছন ফিরে তাকাই তাহলে সেখানে ডান দিকের বায়ুতে চাপটা কম হবে, বাম দিকের বায়ুতে চাপটা বেশি হবে। বায়ু প্রবাহ সংক্রান্ত এই বিষয়গুলির উপর ভিত্তি করে আমরা পৃথিবীতে 4 রকম বায়ু প্রবাহিত হতে দেখি। একটাকে বলবো নিয়ত বায়ু প্রবাহ, একটাকে সাময়িক বায়ু প্রবাহ, একটাকে আকস্মিক বায়ু, আর একটাকে স্থানীয় বায়ু প্রবাহ বলবো। এখানে নিয়ত বায়ু প্রবাহের একটা সংজ্ঞা প্রদান করব আমরা, যে বায়ু নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে সারা বৎসর নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় সেই বায়ু প্রবাহকে আমরা বলবো নিয়ত বায়ু প্রবাহ। তাহলে গোটা এই যে পৃথিবীর ছবিটা দেওয়া আছে, আমরা এখানে বায়ু তাপীয় অবস্থার পার্থক্য পড়িয়েছি, বায়ুর চাপীয় অবস্থার পার্থক্য পড়িয়েছি, কী কারণে বায়ুর তাপমাত্রার তারতম্যের কারণ হয়, চাপের তারতম্যের কারণ হয়। এগুলোর উপর ভিত্তি করে তোমাদের নিশ্চয়ই একটা ধারণা তৈরি হবে যে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল, সেখানে প্রত্যেকটি জায়গাতে বায়ুর তাপীয় এবং চাপীয় অবস্থা ভিন্নতর। ফলে বায়ুপ্রবাহ সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু এই পার্থক্যটা লক্ষ্য করা যাবে। আমরা নিয়ত বায়ু প্রবাহকে 3টে ভাগে ভাগ করবো। একটাকে বলবো আয়ন বায়ু, একটাকে বলবো পশ্চিমা বায়ু, একটাকে বলবো মেরুবায়ু। ছবিতে তোমরা দেখো আয়ন বায়ু কাকে বলবো না, 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধ মানে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বৎসর নিয়মিতভাবে নিরক্ষরেখার দিকে ধাবিত হয় তাকেই আমরা আয়ন বায়ু বলবো। তাহলে যেহেতু উত্তর পূর্ব কোণ থেকে আয়নবায়ু সৃষ্টি হয়েছে সেই কারণে আয়নবায়ুকে উত্তর গোলার্ধের আয়নবায়ুকে বলবো উত্তর পূর্ব আয়নবায়ু, আর দক্ষিণ গোলার্ধের আয়নবায়ুকে বলবো দক্ষিণ পূর্ব আয়নবায়ু। তোমরা জানো নিরক্ষরেখায় জলভাগ বেশি স্থলভাগ কম, সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়, সারা বৎসর এখানে সব সময় একটা বায়ুশূন্য স্থানের পরিবেশ দেখা যায়, নিম্নচাপের সৃষ্টি হয়েছে, বড় রকমের নিম্নচাপের গহ্বর। স্বাভাবিকভাবেই দুই ক্রান্তীয় অঞ্চল থেকে সারা বৎসর নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট নিয়মে সব সময় এই বায়ু প্রবাহিত হতে দেখা যায়। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই আয়নবায়ু সম্পর্কে আমাদের দু একটি কথা বলার দরকার। আয়নবায়ুর তাহলে উৎপত্তির কারণটা আমি তোমাদেরকে বললাম, সেটা এই যে নিরক্ষরেখায় সূর্য সারা বৎসর লম্বভাবে পতিত হয়, জলভাগটা বেশি, স্থলভাগের পরিমাণ কম এবং এখানে আবর্তন গতির বেগটাও বেশি, যে কারণে এখানকার বায়ু উষ্ণ হালকা হয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা দুই ক্রান্তীয় অঞ্চলে গিয়ে অবস্থান করে, অর্থাৎ সরাসরি বায়ু উষ্ণ হালকা হয়ে ওপরে উঠে যায় এবং ওপর থেকে দুই ক্রান্তীয় অঞ্চলে এসে অবস্থান করে। সেক্ষেত্রে উত্তর গোলার্ধের যে উত্তর পূর্ব আয়নবায়ু স্থলভাগ বেশি দেখা যায়, সেখানে ঘন্টায় 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে দেখা যায়। দক্ষিণ গোলার্ধের আয়নবায়ুটা কিন্তু 22 থেকে 23 কিলোমিটার বেগে প্রবাহিত হতে দেখা যায়। উত্তর গোলার্ধের আয়নবায়ু কম উষ্ণ অঞ্চল থেকে বেশি উষ্ণ অঞ্চলের দিকে যাওয়ার কারণে আমরা বায়ুতে যত বেশি তাপ বাড়তে থাকবে সেই তাপ বাড়ার সাথে সাথে তার জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতাটাও বাড়তে থাকবে।
এখানে আয়ন বায়ুর প্রবাহপথে বেশিরভাগ মরুভূমি সৃষ্টি হয়েছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কর্কটীয় উচ্চচাপ বলয়ের যেখানে জলীয় বাষ্পহীন অঞ্চল, সেখান থেকে যখন উত্তর পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখার দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ কম উষ্ণ অঞ্চল থেকে বেশি উষ্ণ অঞ্চলের দিকে যাচ্ছে, তখন তার বায়ুতে উষ্ণতার পরিমাণ বাড়ছে, ফলে তার জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতাটা বাড়ছে। তাহলে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা, সেটা সম্পূর্ণ জলীয় বাষ্প গৃহীত না হলে সেই বায়ু কিন্তু সম্পৃক্ত বায়ুতে পরিণত হবে না এবং সে বৃষ্টিপাতের উপযুক্ত হবে না, সেখানে সেই মেঘ থেকে বৃষ্টি হবে না। স্বাভাবিক কারণে আমরা আয়ন বায়ু কর্কটীয় অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে যাওয়ার কারণে ক্রমশ জলীয় বাষ্প গ্রহণের প্রবণতা বাড়ার কারণে ওই বৃষ্টিপাত ঘটাতে পারে না, যে কারণে ওখানে মরুভূমিগুলি সৃষ্টি হতে লক্ষ্য করা যায়। এখানে এই কর্কটীয় উচ্চচাপ বলয় বা মকরীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু এসে নিরক্ষরেখায় মিলিত হয়, যে কারণে এটাকে আমরা বলবো আন্তঃক্রান্তীয় অভিস্থিত অঞ্চল, বা এটাকে ইংরেজিতে বলে ITCZ। এখন জলবায়ুর উপরে প্রভাব যেটা বললাম যে অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে, আরেকটা ঘটনা, আগেকার দিনে বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন দেশের নাবিকরা এই আয়নবায়ুর প্রবাহপথ ধরে ব্যবসা বাণিজ্যের জন্য জাহাজকে নিয়ে ওই পথে তারা ব্যবসা বাণিজ্যের জন্য যেত, সেই কারণে অনেক ক্ষেত্রে আয়নবায়ুকে বাণিজ্য বায়ুও বলা হয়। আচ্ছা, পশ্চিমা বায়ুটা কি বলবো? 30 থেকে 60 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে, অর্থাৎ কর্কটীয় এবং মকরীয় অক্ষাংশের সংলগ্ন অঞ্চলে যে বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে মকরীয় উচ্চচাপ বলয় থেকে উভয় মেরুবৃত্ত অঞ্চলের দিকে ধাবিত হয়, তাকে বলবো আমরা পশ্চিমা বায়ু। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের উষ্ণ বায়ু শীতল ভারী হয়ে কর্কটীয় মকরীয় অঞ্চলে নেমে আসলো, তারপর সেখানকার বায়ু আবর্তন গতির প্রভাবে এবং মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে যে নিম্নচাপ তার প্রভাবে প্রচণ্ড বেগে উভয় মেরুবৃত্ত অঞ্চলের দিকে যায়। সেটা উত্তর গোলার্ধে যে বায়ুটা যায় সেটাকে আমরা বলবো দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, কারণ সেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে উৎপন্ন হয়েছে। আবার দক্ষিণ গোলার্ধের মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে বায়ুটা কুমেরুবৃত্তের দিকে যাচ্ছে, সেটা উত্তর পশ্চিম কোণ থেকে উৎপন্ন হয়েছে বলে তার নাম উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এখানে একটা জিনিস, জলবায়ুর উপরে যে প্রভাবটা আমরা এখানে আলোচনা করব, যে পশ্চিমা বায়ুর উত্তর গোলার্ধে ভূপৃষ্ঠ এবং পাহাড় পর্বত গাছপালা শহরাঞ্চল থাকার জন্যে সেখানে বায়ুর গতিবেগটা তুলনামূলক কম, কিন্তু দক্ষিণ গোলার্ধটা উন্মুক্ত, সমুদ্র বেশি। তোমরা আন্তর্জাতিক মানচিত্রে দেখলেই বুঝতে পারবে যে মকরকান্তি রেখাটা কোন জায়গা দিয়ে গেছে। ফলে সেখানে কিন্তু বায়ুর গতিবেগটা সাডেনলি হঠাৎ অকস্মাৎ বেড়ে যায়। আমরা যদি লক্ষ্য করি তাহলে 40 থেকে 45 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রবল উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু প্রচণ্ড গতিতে প্রবাহিত হয়, সেই বায়ু প্রবাহকে বলবো আমরা গর্জনশীল 40। আবার 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এই বায়ুর গতিবেগ আরও বেড়ে যায়, সেটাকে বলা হবে ভয়ঙ্কর 50। আবার 60 ডিগ্রি অক্ষাংশের কাছ দিয়ে যখন প্রবাহিত হয় তখন সেটাকে আমরা বলবো তীক্ষ্ণ চিৎকারকারী 60। এই বিষয়টাকে একটু মাথার মধ্যে আমাদের রাখার দরকার রয়েছে। আরেকটা জিনিস এখানে তোমাদের আলোচনার দরকার আছে, যে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের ঊর্ধ্বমুখী বায়ু আয়ন বায়ুর বিপরীত দিকে ঊর্ধ্বাকাশে প্রবাহিত হয়। তার মানে পৃথিবীর আবর্তন গতিজনিত কারণে দুই উপক্রান্তীয় বলয় বরাবর এক ধরনের বায়ু নিচের দিকে নেমে আসে, যেটাকে আমরা প্রত্যয়ন বায়ু বলি। আমরা 60 থেকে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে যে বায়ুকে প্রবাহিত হতে দেখব সেটাকে আমরা মেরুবায়ু বলবো। এখানে সুমেরু অঞ্চলের উত্তর পূর্ব কোণ থেকে যে বায়ু সারা বৎসর নিয়মিত সুমেরু বৃত্ত অঞ্চলের দিকে আসে তাকে আমরা বলবো উত্তর পূর্ব মেরুবায়ু। আর দক্ষিণ গোলার্ধের দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে যে বায়ু সারা বৎসর নিয়মিতভাবে কুমেরু বৃত্তের দিকে ধাবিত হয় তাকে আমরা বলবো দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এখন মেরুবায়ু উভয় গোলার্ধে 60 থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। মেরু অঞ্চল থেকে আসার জন্য এই বায়ু অত্যন্ত শীতল শুষ্ক, এতে কোনো জলীয় বাষ্প থাকে না, বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে শীতল মেরুবায়ু উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ুর সাথে মিশে একটা পোলার ফ্রন্ট তৈরি করে, যেটাকে আমরা বলবো মেরু সীমান্ত অঞ্চল। এরপর আমরা সাময়িক বায়ু সম্পর্কে আলোচনা করব, যেটাকে ইংরেজিতে আমরা বলি পিরিয়ডিক্যাল ওয়াইন্ড। যে বছরের বিভিন্ন ঋতুতে স্থলভাগ এবং জলভাগের পার্থক্যজনিত কারণে বায়ুমণ্ডলে উষ্ণতা ও চাপের পার্থক্যজনিত কারণে এক ধরনের বায়ু সৃষ্টি হয়, যেটাকে আমরা সাময়িক বায়ু বলবো। এই সাময়িক বায়ুকে 4টে ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হবে স্থলবায়ু, একটাকে বলা হবে সমুদ্রবায়ু, একটাকে বলা হবে মৌসুমী বায়ু, আর একটাকে বলা হবে পার্বত্য বা উপত্যকা বায়ু। তাহলে স্থলবায়ু কাকে বলবো না, খেয়াল রাখা দরকার, আমরা বারবার আলোচনায় বলছি যে দিনের বেলাতে সূর্যতাপে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় এবং তাড়াতাড়ি তাপ বিকিরণ করে, আর জলভাগ দেরিতে উত্তপ্ত হয়, দেরিতে তাপ বিকিরণ করে। তাহলে জলভাগ দেরিতে উত্তপ্ত হওয়ার সময় প্রায় 8টা 9টা 10টার পর থেকে রাত্রি
মধ্যরাত্রিতে সমুদ্র সন্নিহিত অঞ্চলের জলভাগ সারাদিন ধরে যে তাপটা গ্রহণ করে রাখে তারপর সে তাপটাকে বিকিরণ করে। তাহলে তাপ বিকিরণ করার ফলে মধ্যরাত্রির পর থেকে ভোরবেলা পর্যন্ত ওই সময়টাতে সমুদ্রে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়। সেই সময় স্থলভাগ থেকে যে বায়ুটা সমুদ্র দিকে ধাবিত হয়, মানে মধ্যরাত্রি থেকে ভোরবেলা পর্যন্ত যে বায়ু ধাবিত হয় তাকে আমরা বলবো স্থলবায়ু। আর সমুদ্রবায়ু কাকে বলবো না, দিনের বেলায় স্থলভাগ দ্রুত উত্তপ্ত হচ্ছে, দ্রুত তাপ বিকিরণ করে বিকেলের মধ্যেই বায়ু উষ্ণ হালকা উপরের দিকে উঠে গিয়ে বিকেলের দিকে সন্ধ্যের আগেই একটা নিম্নচাপের গহ্বর তৈরি করছে। ফলে সমুদ্র সন্নিহিত অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ওই শূন্যস্থান পূরণ করার জন্য প্রচণ্ড পরিমাণে ছুটে যাচ্ছে। তখন সেই সমুদ্র থেকে আগত বায়ুকে আমরা সমুদ্র বায়ু বলে চিহ্নিত করব। মৌসুমী বায়ু হচ্ছে, বিজ্ঞানীরা বললেন যে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর ব্যাপক সংস্করণকে মৌসুমী বলা হয়। আরবি মৌসুম শব্দের অর্থ ঋতুভিত্তিক যে বায়ুটা প্রবাহিত হতে লক্ষ্য করা যায়। তোমরা প্রত্যেকেই জানো যে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর সংস্করণটাকে তো মৌসুমী বায়ু বলছি। তাহলে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধ সূর্যের সামনে থাকায় উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হওয়ায় ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে যে বড় রকমের নিম্নচাপের কেন্দ্র তৈরি হয়, তখন ভারত মহাসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে বলে সেই বায়ু প্রবাহের নামটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সেটা এসে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বৃষ্টিপাত ঘটায়। 23শে সেপ্টেম্বরের পর থেকে 21শে মার্চ পর্যন্ত যে সময়টা, সেই সময়টাতে দক্ষিণ গোলার্ধে সূর্য চলে যায়, ফলে উত্তর গোলার্ধ তখন উচ্চচাপের কবলে পড়ে, সমুদ্র সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়। তখন ওই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকেই আমরা অনেক সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রত্যাগমন বলি, বা অনেকে আমরা এটা বলি উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমন। শীতকালে দক্ষিণ গোলার্ধে যেহেতু নিম্নচাপের কেন্দ্র তৈরি হয়, তখন উত্তর গোলার্ধ থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ দিকে প্রবাহিত হতে লক্ষ্য করা যায়। এই স্থলভাগ থেকে প্রবাহিত হওয়ার জন্য সেই বায়ু প্রবাহের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকে না, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সেরকম থাকে না। পার্বত্য বা উপত্যকা বায়ু কাকে বলবো? পার্বত্য অঞ্চলে রাত্রিকালে অনেক সময় দেখা যায় পর্বতের উপরের অংশে শীতল ভারী বাতাস পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। সেই যে শীতল ভারী বাতাসটা নিচের দিকে নেমে আসছে তাকে আমরা বলবো ক্যাটাবেটিক বায়ু। ক্যাটা শব্দের অর্থ নিচের দিক, আর নিচের দিক থেকে যে বাতাসটা উপরের দিকে যায় সেটাকে আমরা বলবো অ্যানাবেটিক বায়ু। তার মানে পার্বত্য উপত্যকায় যে উষ্ণ গরম বাতাসটা থাকে সেটা পর্বতের গা বেয়ে উপরের দিকে উঠে, সেটাকে আমরা বলবো অ্যানাবেটিক বায়ু। এই অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ুও কিন্তু জলবায়ু এবং আবহাওয়া গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এরপরে আকস্মিক বায়ু সম্পর্কে আলোচনা করব। আকস্মিক বায়ু কাকে বলবো? আকস্মিক বায়ুর একটা সংজ্ঞা তৈরি করা যায় যে ভূপৃষ্ঠের কোথাও কোথাও দ্রুত তাপ এবং চাপের পার্থক্যের পরিবর্তন ঘটলে আকস্মিকভাবে হঠাৎ প্রচণ্ড গতিতে এক প্রকার বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুকে আমরা আকস্মিক বায়ু বলবো। সেই আকস্মিক বায়ুকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলবো আমরা ঘূর্ণবাত, আর একটাকে বলবো আমরা প্রতিভ ঘূর্ণবাত। এখন ঘূর্ণবাত ক্রান্তীয় অঞ্চল এবং উপক্রান্তীয় অঞ্চলে উল্লেখযোগ্যভাবে দেখা যায়। তোমরা ক্রান্তীয় অঞ্চল বলতে গেলে কোন জায়গাটাকে বুঝছো না? ক্রান্তীয় অঞ্চল বলতে গেলে বোঝায় কর্কটক্রান্তি রেখার সংলগ্ন এলাকা, আর উপক্রান্তীয় অঞ্চল বলতে গেলে বোঝায় কর্কটক্রান্তি রেখা এবং সুমেরু বৃত্ত কুমেরু বৃত্তের মাঝের যে অঞ্চলটা। ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে গ্রীষ্মকালে অত্যধিক সূর্যকিরণ পতিত হয়, ফলে অল্প পরিসর স্থানে প্রচণ্ড পরিমাণে বায়ু উষ্ণ হালকায় উপরের দিকে উঠে যায় এবং গভীর নিম্নচাপের সৃষ্টি করে। তখন সেই নিম্নচাপকে ভর্তি করার জন্য তার পার্শ্ববর্তী অঞ্চলের উচ্চচাপের বায়ু কেন্দ্রাভিমুখী হয়ে নিম্নচাপের কেন্দ্রের দিকে প্রবল বেগে ধাবিত হতে লক্ষ্য করা যায়। এটাকে আমরা ঘূর্ণবাত বলি, ইংরেজিতে সাইক্লোন বলে। গ্রিক শব্দ কাই মানে ক্লস, সাপের প্যাঁচ, সাইক্লোন শব্দের উৎপত্তি। ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে, তার বাইরের দিকে থাকে উচ্চচাপ। উত্তর গোলার্ধের বাম দিকে, দক্ষিণ গোলার্ধের ডান দিকে বা ঘড়িকাঁটার বিপরীত দিক থেকে কুণ্ডলাকারে ঘুরতে থাকে। ঘূর্ণবাতের কেন্দ্রে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়, যেটাকে আমরা ঘূর্ণবাতের মানে ঝড়ের চক্ষু বলবো, যেটাকে ঝড়ের চক্ষু বলবো। ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাতের প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় এবং এটা অল্পস্থায়ী, মানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হতে দেখা যায়। ঘূর্ণবাতের প্রকৃতি, বৈশিষ্ট্য এবং উৎপত্তির অঞ্চলভেদে আমরা ঘূর্ণবাতকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ক্রান্তীয় ঘূর্ণবাত আর এটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় এবং সেই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে উষ্ণতা বৃদ্ধি পায়, ভূপৃষ্ঠ উষ্ণ হয়ে পড়ে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উষ্ণ হালকায় উপরের দিকে উঠে যায়, ফলে একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। তখন শীতল অঞ্চল থেকে ঠান্ডা ভারী বাতাস ওই নিম্নচাপের কেন্দ্রে প্রবল বেগে ঘুরতে ঘুরতে চলে আসে, আবার বাতাস উষ্ণ হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। এইরূপ নিম্নচাপ কেন্দ্রাভিমুখী ঘূর্ণি বায়ুপ্রবাহকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলা হয়। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রকে বলি আমরা ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষু।
যেটা 40 থেকে 120 কিলোমিটার পর্যন্ত হয় তার ব্যাসটা। এই ঘূর্ণবাদ প্রবল বিধ্বংসী, জলভাগ থেকে এই ঘূর্ণবাদ স্থলভাগে প্রবেশ করলে এর শক্তিটা অনেকটা হ্রাস পেয়ে যায়। আমরা এই ঘূর্ণবাদকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে, ক্রান্তীয় ঘূর্ণবাদ নিরক্ষরেখার 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করতে দেখা যায়, কারণ এই অঞ্চলটাতে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পতিত হয়, ফলে এখানে একটা বড় রকমের নিম্নচাপের কেন্দ্র সৃষ্টি হয়। তখন তার পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চল থেকে শীতল ঠান্ডা ভারী বাতাস প্রবল বেগে নিম্নচাপের কেন্দ্রের দিকে কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে ছুটে আসে, আবার ঘূর্ণবাতের কেন্দ্রে উষ্ণ হয়ে আবার ওপরের দিকে উঠে যায়। এরূপ নিম্নচাপ কেন্দ্রাভিমুখী ঘূর্ণি বায়ুপ্রবাহকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলা হয়। এর বৈশিষ্ট্যটা কীরকম না, ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষু লক্ষ্য করা যায়। এর ব্যাস প্রায় 40 থেকে 120 কিলোমিটারের মতো, প্রবল বিধ্বংসী, এবং জলভাগ থেকে এই ঘূর্ণবাদ স্থলভাগে প্রবেশ করলে এর শক্তি হ্রাস পায়। ক্রান্তীয় ঘূর্ণবাদকে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন নামে অভিহিত করি, যেমন ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গোপসাগর সন্নিহিত অঞ্চল, ভারত মহাসাগর সন্নিহিত অঞ্চলে সাইক্লোন, চীন এবং জাপান সাগরে টাইফুন, ক্যারিবিয়ান সাগরে এটাকে হ্যারিকেন বলা হয়, অস্ট্রেলিয়াতে উইলি উইলি, মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডো, খুব বিধ্বংসী ঝড় এটা একটা, ফিলিপাইন্সে এটাকে ব্যাগিও বলে, জাপানের তাইফু বলে। সাইক্লোনের বিভিন্ন নামকরণ করা হয়, সাল অনুযায়ী সাইক্লোনকে চিহ্নিত করে, ক্ষয়ক্ষতির দিক নির্ণয় করে, বিভিন্ন সাগর মহাসাগর সংলগ্ন দেশগুলি থেকে নামের তালিকা অনুযায়ী বর্ণানুক্রমে সাইক্লোনগুলির নামকরণ করা হয়। তোমরা সেটা ইদানিং বিভিন্ন ধরনের সাইক্লোনিক ঝড়ের নামগুলো দেখে অনেকটা বুঝতে পারো, যেমন সিডার, অগ্নি, আয়লা, তারপরে লায়লা, হুদহুদ, কোমেন ইত্যাদি ইত্যাদি। আবার পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে যে হ্যারিকেনগুলো আছে, এই হ্যারিকেনগুলোকেও বিভিন্ন নামে অভিহিত করা যায়, যেমন রিটা, ক্যাটরিনা ইত্যাদি ইত্যাদি। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাদ দুই গোলার্ধের নাতিশীতোষ্ণ অঞ্চলের বিপরীত দিক থেকে, তার মানে নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ বাতাস যাচ্ছে আর মেরু অঞ্চল থেকে শীতল বাতাস আসছে। এই দুটো নাতিশীতোষ্ণ অঞ্চলে এসে একটা ফ্রন্ট লাইন তৈরি করে, সীমান্ত লাইন তৈরি করে, সেখানে উষ্ণবায়ুর কিছু অংশটা বক্রাকারে শীতল বায়ুর মধ্যে প্রবেশ করে ঘূর্ণবাতের সৃষ্টি করে। তার মানে নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডলের অল্প পরিসর স্থানে কখনো কখনো বায়ুতে অধিক শৈত্যের কারণে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। সাধারণত উচ্চচাপ কেন্দ্রের বাইরে নিম্নচাপ অবস্থান করে, ফলে উচ্চচাপের শীতল শুষ্ক বায়ু উচ্চচাপ কেন্দ্র থেকে চারিদিকে কুণ্ডলাকারে প্রবাহিত হয়ে বাইরের দিকে বেরিয়ে যেতে চেষ্টা করে, সেটাকে আমরা প্রতিভ ঘূর্ণবাত বলবো। এখানে ঘূর্ণবাতের ছবি, বাইরে উচ্চচাপ, কেন্দ্রে নিম্নচাপ, কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছে, আর এখানে কেন্দ্রের উচ্চচাপ, বাইরে নিম্নচাপ, কেন্দ্র থেকে বহির্মুখী হয়ে বায়ুকে আমরা ধাবিত হতে লক্ষ্য করছি। 1961 সালে ফ্রান্সিস গ্যালটন প্রথম প্রতিভ ঘূর্ণবাত কথাটাকে ব্যবহার করলেন। এই প্রতিভ ঘূর্ণবাতের বায়ু অধোগামী ও কেন্দ্র থেকে বহির্মুখী হয়। ঘূর্ণবাতের বিপরীত অবস্থা হয় বলে এটাকে আমরা প্রতিভ ঘূর্ণবাত বলি। প্রতিভ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ, বাইরের দিকে নিম্নচাপ থাকে। আমরা এই বায়ুকে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হতে লক্ষ্য করি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কোনো জায়গায় প্রতিভ ঘূর্ণবাতের যে ব্যাসটা সেটা 20,000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা যায়। প্রতিভ ঘূর্ণবাতে আকাশ পরিষ্কার থাকে, বৃষ্টিপাত হয় না, তুষারপাত হয়। প্রতিভ ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী এবং প্রতিভ ঘূর্ণবাতে প্রবাহিত বায়ু শুষ্ক এবং ঠান্ডা প্রকৃতির হতে লক্ষ্য করা যায়। এখানে আমরা যে ঘূর্ণবাত এবং প্রতিভ ঘূর্ণবাত সংক্রান্ত বিষয়টাকে একটু আলোচনা করলাম, সেই আলোচনার সাপেক্ষে ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য এইরকম ধরনের একটা প্রশ্ন আসতে পারে। সেখানে তোমরা ঘূর্ণবাতের এবং প্রতিভ ঘূর্ণবাত দুটো পাশাপাশি লিখে, ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে, প্রতিভ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে। ঘূর্ণবাতের বায়ু কেন্দ্রমুখী, সেটা কেন্দ্র বহির্মুখী। এটা ঘূর্ণবাত উত্তর গোলার্ধে বামাবর্তে, দক্ষিণ গোলার্ধে ডানাবর্তে, আর প্রতিভ ঘূর্ণবাত উত্তর গোলার্ধে বামাবর্তে, দক্ষিণ গোলার্ধে ডানাবর্তে। ঘূর্ণবাতের ফলে বিধ্বংসী ঝড় এবং এটা ক্ষণস্থায়ী প্রচণ্ড বৃষ্টি, ঝড় এগুলো হতে লক্ষ্য করা যায়। প্রতিভ ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী, কম শক্তিশালী। ঘূর্ণবাতের প্রভাবে মেঘাচ্ছন্নতা, ঝড় বৃষ্টি এই ধরনের একটা আবহাওয়া দেখা যায়। আর প্রতিভ ঘূর্ণবাতের মেঘমুক্ত, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া দেখা যায়। এখানে আমাদের আরেকটু বিষয় আলোচনার দরকার, যেটা জেট বায়ু, যেটা আমাদের এখানকার জলবায়ুর উপরে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, যেটাকে জেট স্ট্রিম বা জেট বায়ু আমরা বলি, যেটা ট্রপোস্ফিয়ারের, আমি প্রথম চ্যাপ্টারে বলেছিলাম সেকেন্ড সামেটিভের, যে ট্রপোপড সংলগ্ন অঞ্চলে এই ধরনের বায়ুটা প্রবাহিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত জেট বিমানের পাইলটরা যখন আমাদের দেশের উপর দিয়ে যাচ্ছিলেন, তারা লক্ষ্য করলেন যে এক ধরনের বায়ু পশ্চিম দিক থেকে গরম উষ্ণ বায়ু পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। জার্মান আবহবিদ হাইনরিখ সিলকোফ
প্রথম এই ঊর্ধ্বাকাশের বায়ুপ্রবাহের নামকরণ করেছিলেন জেট স্ট্রিম। এখন ভূপৃষ্ঠ থেকে এটা 7.5 থেকে 14 কিলোমিটারের মধ্যে অবস্থান করতে দেখা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এটার দৈর্ঘ্য কয়েক হাজার কিলোমিটার, গড় হচ্ছে প্রস্থ কয়েক কিলোমিটার, বেদ খুব অল্প। প্রবল গতিসম্পন্ন জেট বায়ুর গতিবেগ ঘন্টায় 100 থেকে 500 কিলোমিটার। আর শীতকালে তুলনায় গ্রীষ্মকালে জেট বায়ুর গতিবেগ দ্বিগুণ হয়। এটা 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ঊর্ধ্বাকাশে লক্ষ্য করা যায়। আমরা যদি জেট বায়ুকে আমরা বিভিন্নভাবে ভাগ করি তাহলে মেরু সীমান্ত জেট বায়ু, যেটা 40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশে দেখা যায়। মেরু অঞ্চলে রাত্রে প্রবাহিত জেট বায়ু, যেটা উভয় গোলার্ধের 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশে দেখা যায়। আর ক্রান্তীয় পূবালী জেট বায়ু, যেটা ভারত ও আফ্রিকার উপর দিক দিয়ে প্রবাহিত হয়। ক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু আরেকটা স্থানীয় জেট বায়ু। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্কটা কি না, আবহাওয়া বিজ্ঞানীরা দেখলেন যে গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের ফলে ভারতের উত্তরে অবস্থিত যে তিব্বত মালভূমি রয়েছে সেটা অধিক উত্তপ্ত হয় এবং উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু হিমালয় পর্বতের উপর দিকে সরে যায়। ফলে ভারতের মধ্যাংশে ঊর্ধ্বাকাশে ক্রান্তীয় পূবালী জেট বায়ুটা অবস্থান করে। এর ফলে যে নিম্নচাপ সৃষ্টি হয় তখন মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। তার মানে জেট বায়ুর ভারতীয় নিম্নচাপকে আরও বেশি গভীর নিম্নচাপে রূপান্তরিত করে দেয়, যে কারণেই ভারত মহাসাগর থেকে পশ্চিমা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা প্রবেশ করে যায়। শীতকালে ভারতীয় উপমহাদেশের ঊর্ধ্বাকাশে উপক্রান্তীয় জেট বায়ু গুরুত্বপূর্ণভাবে দেখা যায়। সেখানে তখন উচ্চচাপ বিরাজ করে। ভারতীয় উপমহাদেশ থেকে মৌসুমী বায়ু তখন প্রত্যাগমন করতে লক্ষ্য করা যায়। আমরা একেবারে শেষের যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে স্থানীয় বায়ু সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো গোটা পৃথিবীতে ভৌগোলিক গঠনের বিভিন্ন বিচিত্রতা রয়েছে। কোথাও পর্বত, তার পাশে সমভূমি, কোথাও মরুভূমির পাশে মালভূমি, কোথাও মালভূমির পাশে সমভূমি, কোথাও উপকূলীয় অঞ্চলের পাশে পর্বত। এই যে বিচিত্র ধরনের যে ভৌগোলিক গঠন আছে, ভূপৃষ্ঠের বিভিন্ন সময়ে স্থানীয়করণে উত্তাপ ও চাপের যে পার্থক্য, তার ফলে এক প্রকার বৈশিষ্ট্যপূর্ণ বায়ু এক একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হতে দেখা যায়। ফলে সেখানকার সেই ঋতুভিত্তিক বা নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ুগুলিকে আমরা স্থানীয় বায়ু নামে চিহ্নিত করেছি। পৃথিবীর সর্বত্র এই বায়ু প্রবাহ কিন্তু সব জায়গায় দেখা যায় না। আমরা স্থানীয় বায়ুকে দুটো ভাগে ভাগ করবো। একটাকে উষ্ণ স্থানীয় বায়ু বলবো, যেমন ফন শীতকালে আল্পস পার্বত্য অঞ্চল থেকে ইউরোপের রাইন নদীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়। চিনুক আমেরিকার রকি পার্বত্য অঞ্চল থেকে প্রেরি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। তোমরা ক্লাস 8-এ পড়েছো, প্রেরি অঞ্চল প্রচুর গম উৎপন্ন হয়। এই প্রেরি অঞ্চলে গোটাটা তুষার ঢাকা থাকে। রকি পার্বত্য অঞ্চল থেকে চিনুক যাওয়ার পর তুষারগুলো গলে যায়, তারপরে তাদের বাসন্তী গমের চাষ হয়। সেই জন্য এটাকে স্নো হিটার বলে। কানাডার সমভূমিতে উপর দিয়ে প্রবাহিত হয়, এটাকে চিনুক বলবো, তুষারভক্ষ বলবো। সিরক্ষ সাহারা মরুভূমি অঞ্চল থেকে এক প্রকার উষ্ণবায়ু ভূমধ্যসাগরের উপর দিয়ে আফ্রিকার দিকে যায়, ইতালির দিকে যায়, স্পেনের দিকে যায়। ইতালিতে এটাকে সিরক্ষ, স্পেনে লেভেস, মিশরে এটাকে আমরা খামসিন বলি। আর উত্তর ভারতে এক ধরনের উষ্ণ শুষ্ক বাতাস প্রবাহিত হয় গ্রীষ্মকালে, তোমরা জানো সেটার নাম হচ্ছে লু। আর বিকেলের দিকে এক প্রকার ধূলিঝড় হয়, যেটাকে আমরা আঁধি বলে চিহ্নিত করি। আমাদের যে পশ্চিমবঙ্গ, আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ এক প্রকার ঝড় হয়, যেটাকে আমরা কালবৈশাখী বলি। ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলে রোন উপত্যকার মধ্য দিয়ে এক প্রকার শীতল শুষ্ক গতিবেগ সম্পন্ন বায়ু প্রবাহিত হয়, যেটাকে আমরা বলবো মিস্ট্রাল। তার মানে কিছু স্থানীয় বায়ু আছে যেটা শীতল। আর যুগোস্লাভিয়া থেকে অ্যাড্রিয়াটিক উপসাগরের দিকে এক প্রকার শীতল বায়ু প্রবাহিত হয়, যেটাকে আমরা বলবো বোরা। এই বোরাটাও কিন্তু স্থানীয় বায়ু প্রবাহের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। সেক্ষেত্রে এই যে বায়ু প্রবাহ, আমরা নিয়ত বায়ু প্রবাহ পড়লাম, আকস্মিক বায়ু প্রবাহ পড়লাম, সাময়িক বায়ু প্রবাহ পড়লাম, স্থানীয় বায়ু প্রবাহ পড়লাম। ভৌগোলিক গঠন, সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য, সূর্যের আপাত গতিশীলতা ইত্যাদি নানান কারণে গোটা পৃথিবীর আবহাওয়া মণ্ডল এবং জলবায়ুর ওপরে এই বায়ু প্রবাহের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং আমাদের জীবনের সঙ্গে যেটা অত্যন্ত ওতপ্রোতভাবে যুক্ত।